তো ফার্স্টে আমরা হচ্ছে বৃত্ত চ্যাপ্টারটার কনসেপ্ট নিয়ে আলোচনা করব যে কি কি সূত্র এখানে আছে, কোন কোন সূত্রগুলো আমাদের প্রয়োজন হবে এখানে। ঠিক আছে, তার সাথে সেটার চিত্রগুলো একটু আইডিয়া নিয়ে নিব যে চিত্রগুলো আসলে কেমন হয়। দেন হচ্ছে আমরা এটা নিয়ে কিছু এমসিকিউ করব এটার উপর। ওকে, তো এর আগে আমরা হচ্ছে সরলরেখা পড়ছিলাম। সরলরেখাতে আমরা একটা কথা বারবার বলছিলাম যে একটা রেখা দেখে তার সমীকরণ চেনাটা মোস্ট ইম্পর্টেন্ট। তো সরলরেখার ক্ষেত্রে আমি আবারও যদি বলি, একটা সরলরেখা চেনা মানে স্ট্যান্ডার্ড সমীকরণ যদি বলি সরলরেখার, তাহলে সেটা কি এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল 0। এখানে দেখতে পাচ্ছি কি এক্স আর ওয়াই দুজনেরই পাওয়ার 1, তার মানে কোনো একটা সমীকরণ এক্স আর ওয়াই এর পাওয়ার যদি 1 হয় তাহলে সেটা একটা সরলরেখা। ওকে, এবার বৃত্ত বা সার্কেল। তো বৃত্ত বা সার্কেলের ক্ষেত্রে সেই সমীকরণটা চেনার উপায় কি? বৃত্ত বা সার্কেলের সমীকরণ চেনার উপায় হচ্ছে এক্স আর ওয়াই যে থাকবে উভয়ের পাওয়ার হবে 2। 2 মানে কি এক্স স্কোয়ার থাকবে আর ওয়াই স্কোয়ার থাকবে। ঠিক আছে, মানে একজনের উপর স্কোয়ার আছে, আরেকজনের উপর কিউব আছে বা পাওয়ার 1 আছে, এরকম হলে হবে না। দুইজনেরই সর্বোচ্চ পাওয়ারটা 2 হতে হবে দুইজনের। ওকে, এর সহগ সমান থাকবে। মানে সহগটা সমান থাকবে মানে কি, মনে করো একটা আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, দেখো এক্স স্কোয়ারের সহগ 1, ওয়াই স্কোয়ারের সহগ 1, অথবা আছে মনে করো 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার, এরকম থাকলেও হবে। ঠিক আছে, সমান মনে করো 2 কিছু একটা আছে। আবার মনে করো আছে 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, কারণ কি এগুলা সমান মনে করো আছে 10, এরকম কিছু। এটার কারণ হচ্ছে ভাই, তুমি যদি সমান হয় দুজনের সহগ, তাহলে তুমি চাইলেই তাকে মেইন স্ট্যান্ডার্ড এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এই স্ট্যান্ডার্ডে নিতে পারবা। তুমি 3টা কমন নিয়ে নিবা, যেখানে আমরা 3 কমন নিতে পারি। 3 কমন নিয়ে ওই পাশে পাঠিয়ে দিলে আমার কি পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 10/3। চাইলে আমরা লিখতে পারবো এরকম। তো এই জন্য আমাদের হচ্ছে কি, বৃত্তের সমীকরণ দেখে চেনার উপায় কি সেটা সবার আগে মনে রাখতে হবে, বুঝতে হবে যে হচ্ছে আমার দুজনেরই পাওয়ারে কি হবে, স্কোয়ার হবে। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে দুজনের সহগ সমান হতে হবে, এক্স্যাক্টলি সমান, চিহ্ন সহকারে দুজনই পজিটিভ, মানে একই চিহ্ন বিশিষ্ট এবং এক্স্যাক্টলি সমান। ওকে, এবং আমরা যদি একেবারে একটা বৃত্তের আদর্শ সমীকরণ লিখি, সে আদর্শ সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার। এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার, এটা যদি থাকে, এখানে আর হচ্ছে ব্যাসার্ধ, অনেক জায়গাতে এইভাবে লিখতে পারে স্ট্যান্ডার্ডটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান মনে করো এ স্কোয়ারে লিখতে পারো, এখানে এ বলতে ব্যাসার্ধ বোঝাচ্ছে। তা এ বলুক আর বলুক একই কথা, যেহেতু আমরা বৃত্তের ব্যাসার্ধকে আর দ্বারা রিপ্রেজেন্ট করি, এই জন্য এখানে আমরা আর লিখলাম। বাট এ লিখলেও সেটা একই মিনিং বুঝায়। ওকে, এইখানে এই আরটা কি বুঝায়, যদি আমি এই স্ট্যান্ডার্ডে প্রকাশ করি, ঠিক আছে, যেমন আমি মনে করো একটা বৃত্তের সমীকরণ লিখলাম, এই যে এটা লিখছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 5 স্কোয়ার। কার উপর স্কোয়ার আছে ভাইয়া, 5 এর উপর। তার মানে 5 এর উপর স্কোয়ার আছে, দ্যাট মিনস হচ্ছে 5টা হচ্ছে আমার একটা ব্যাসার্ধ। তো 5কে ব্যাসার্ধ ধরে আমি একটা সার্কেল ড্র করবে। এবার দেখো এই জায়গায় এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আছে, শুধু এক্স বা শুধু ওয়াই এই রিলেটেড কোনো পদ নাই। যেহেতু কোনো এক্স বা কোনো ওয়াই রিলেটেড পদ নাই, শুধু এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আছে, দ্যাট মিনস এই বৃত্তটার কেন্দ্র হবে 0, 0-তে, মানে মূল বিন্দুতে। এই বৃত্তটার কেন্দ্র হবে মূল বিন্দুতে। যদি আমার এখানে এক্স বা ওয়াই থাকতো, যেমন কি মনে করো আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x, ঠিক আছে, প্লাস 3y, এরকম কিছু একটা আছে, -1 = 0, এরকম কিছু একটা। এইরকম যদি বৃত্ত হইতো, তাহলে সেক্ষেত্রে তোমার মূল বিন্দুটা কেন্দ্রত হইতো না, অন্য কোথাও হইতো। সেটা আমরা কিভাবে বের করে সেটা আমরা সামনে শিখবো। বাট আগে জানি যে কোন বৃত্তটার সেন্টার মূল বিন্দুতে আর কোন বৃত্তটার সেন্টার মূল বিন্দুতে নাই, সেটা বোঝাটা ইম্পর্টেন্ট। যদি শুধু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকে, তাহলে তার সেন্টার মূল বিন্দুতে, বা তার সাথে যদি এক্স ওয়াই রিলেটেডও পদ থাকে, তাহলে সেটার সেন্টার মূল বিন্দুতে না। আর এটা বৃত্ত কিভাবে চিনবো, যে বললাম সর্বোচ্চ পাওয়ার আছে এক্স স্কোয়ার, সর্বোচ্চ পাওয়ার আছে ওয়াই স্কোয়ার, এবং এদের সহগটাও সমান এক্স্যাক্টলি। এই জন্য আমাদের কি, এটা একটা বৃত্তের সমীকরণ। ওকে, তাহলে এই যে এটা যেটা বললাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার, এটা হচ্ছে আমার বৃত্তের স্ট্যান্ডার্ড সমীকরণ, একদম আদর্শ মেইন সমীকরণটা। ঠিক আছে, একেবারে আদর্শ মেইন সমীকরণটা। এবার আমরা বৃত্তের একটা সাধারণ সমীকরণও পড়ব, যেটা থেকে এটা তো হচ্ছে কেন্দ্র যদি মূল বিন্দুতে থাকে, একদম মেইন স্ট্যান্ডার্ডটা আমাদের বোঝায় কেন্দ্রটা হচ্ছে মূল বিন্দুতে। যেমন এই বৃত্তটা কিভাবে আঁকা হইলো দেখো, এই স্ট্যান্ডার্ডে এই বৃত্তটার কেন্দ্র মূল বিন্দুতে, ব্যাসার্ধ হচ্ছে 5। এই জন্য আমি সেন্টার মূল বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকবো, যেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5। এর ফলে আমি এরকম একটা বৃত্ত পাইলাম, যেই বৃত্তটার ব্যাসার্ধ 5, এই যে প্রত্যেকটা 5, এটা হচ্ছে 5, মানে প্রত্যেকটা এমন 5, মানে ব্যাসার্ধটা 5, এটা। ওকে গেল। এবার আসি আমরা বৃত্তের সাধারণ সমীকরণে। সাধারণ সমীকরণ প্রথমটা আদর্শ সমীকরণটা ছিল, যেটা আদর্শ আকৃতি, মানে যেটা
তোমার মূল বিন্দুতে কেন্দ্রটা বা সেন্টারটা ছিল। এবার যদি মূল বিন্দুতে সেন্টার না থাকে, অন্য কোথাও থাকে, যে কোনো জায়গায় থাকতে পারে, এই জায়গায় থাকতে পারে, অন্য কোথাও, মানে এটা হচ্ছে মূল বিন্দু, তোমার সেন্টার এখানে আছে, এরকম একটা বৃত্ত আছে বা এরকম একটা বৃত্ত আছে, এই সব বৃত্ত যাদের সেন্টার মূল বিন্দুতে নাই, তাদের সমীকরণটা দেখতে কেমন হবে, সেই জিনিসটার স্ট্যান্ডার্ডটা হচ্ছে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ থেকে আমরা পাবো। বৃত্তের সাধারণ সমীকরণ আমাদের কি বলে, স্ট্যান্ডার্ডটা যদি একটু দেখি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ। এটা আমাদের প্রথমত মুখস্থ রাখতে হবে। এবার এই সমীকরণে আমাদের দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুইজনের সহগ কি 1/, তার মানে এটা একটা বৃত্তের সমীকরণ দেখে বুঝে গেলাম, কারণ স্বাভাবিকভাবে এটা তো বৃত্তের সাধারণ সমীকরণ, সো স্ট্যান্ডার্ড তো মানবেই। এরপরে হচ্ছে আমাদের এক্স আর ওয়াই এই রিলেটেড পদের একটা সহগ আছে, সহগটাকে আমরা বলছি কি 2g। এক্স এর সহগ হচ্ছে 2g, আর ওয়াই এর সহগ হচ্ছে 2f, আর সিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। এই সিটা হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট বা ধ্রুবপদটা, ঠিক আছে, ওই যে 2 4 5 10 শুধু একটা কনস্ট্যান্ট থাকে না, সেই কনস্ট্যান্টটা। তাহলে এইখানে সাধারণ সমীকরণে দেখছি আমরা অজানা আমাদের তিনটা ভ্যালু আছে। অজানা তিনটা ভ্যালু কি? অজানা তিনটা ভ্যালু হচ্ছে, একটা হচ্ছে জি, একটা হচ্ছে এফ, আর একটা হচ্ছে সি। এই তিনটা অজানা ভ্যালু আছে। যেহেতু এই তিনটা অজানা ভ্যালু আছে, এখান থেকে আমি একটা শর্ট কথা বলে দিই। যদি তুমি একটা বৃত্তের সমীকরণ জানতে চাও, তাহলে ওই বৃত্তটার তোমার জি, এফ, সি এই তিনটা অজানা ভ্যালুর মান যদি কোনোভাবে জানতে পারো, তাহলে তুমি ওই বৃত্তটার সমীকরণ জানতে পারবা। কিভাবে? এই মেইন যে সাধারণ সমীকরণ আছে, এটা সব বৃত্তের জন্য সত্য। যত বৃত্তের সমীকরণ হতে পারে সবার জন্য এটা সাধারণ, মানে কি কমন সমীকরণ, যেই সমীকরণটা সকল বৃত্তের জন্য সত্য। তো যে কোনো একটা বৃত্তের জন্য তুমি এই সাধারণ সমীকরণটা লিখে সেখানে তুমি যদি জি, এফ আর সি এই তিনটা ভ্যালু বসায়া দাও, তাহলেই তুমি ওই বৃত্তটার সমীকরণ পেয়ে যাবা। আচ্ছা, বুঝতে পারলাম। এরপরে আমরা আসি, এই জায়গা থেকে আমাদের বৃত্তের কেন্দ্রটা কি হবে? বৃত্তের কেন্দ্র, তো বৃত্তের কেন্দ্রটা কি? বৃত্তের কেন্দ্র হচ্ছে এই বৃত্তটাতে আমাদের যে জি আর এফ আছে না, তোমার সহগ হচ্ছে 2g, বাট আমার কেন্দ্র হবে -g - f। -g - f মানে কি? সাপোজ সামনে কিভাবে বের করে সেটা আমরা জানবো। ধরো তুমি জি এর মান পাইলা কত? জি এর মান পাইলা মনে করো 2, তার মানে কি জি এর মান কত হবে? জি এর মান হবে -2। দ্যাট মিনস এটা হচ্ছে কেন্দ্রের ভুজের মান। আবার তুমি মনে করো এফ এর ভ্যালু পাইলা সাপোজ -5, তার মানে -f এর ভ্যালু কি হবে? -f ইকুয়াল হবে +5। তাহলে তুমি সেন্টার কি কি পাইলা ভাই? -2 আর 5, তার মানে তোমার সেন্টার হবে -2 5। অর্থাৎ এটা এমন একটা বৃত্ত যেই বৃত্তটার সেন্টার হবে -2 আর 5 বিন্দুতে। মনে করো -2 5 কোথায়, এরকম যদি আমি একটা এক্স অফ ওয়াই আঁকি, -2 5 এই জায়গায় কোন একটা বিন্দু, মানে এরকম একটা বৃত্ত হবে যেটা সেন্টার হচ্ছে -2 আর 5 এ। আচ্ছা, এইটুকু বুঝলাম আমরা, যে একটা বৃত্তের সাধারণ সমীকরণ থেকে আমরা কেন্দ্র কিভাবে পেতে পারি, সেটা হচ্ছে জি আর এফ এর মান জানার মাধ্যমে। জি আর এফ যদি জানতে পারো, তাহলে -g - f ও জানতে পারবা, জাস্ট চিহ্ন উল্টাইলেই হয়ে যাবে। ওকে, এবার আসি আমরা ব্যাসার্ধ নির্ণয়। ওই যে বললাম তোমার এই সাধারণ সমীকরণ সবার জন্য সত্য বৃত্তের, সেই সাধারণ সমীকরণের জন্য যদি তুমি কোনোভাবে তার জি, এফ আর সি এর মান জানতে পারো, তাহলে তুমি তার ব্যাসার্ধ পাবা। ব্যাসার্ধটা কি হবে? √g² প্লাস f² মাইনাস সি। এইটা তুমি যদি জি, এফ আর সি এই তিনটা ভ্যালু জানো, তাহলে তুমি ওই বৃত্তটার ব্যাসার্ধ নির্ণয় করতে পারবা। এখন কথা হচ্ছে এটা কিভাবে নির্ণয় করবো বাকি, সেটাও আমরা দেখবো, সামনেই আলোচনা করব যে জি এর মানগুলো কিভাবে পাবো, এফ এর মানগুলো কিভাবে পাবো, সি এর মানগুলো কিভাবে পাবো। ওকে, সামনে আগাই। এরপরে হচ্ছে দেখো, যদি আমি জি এর ভ্যালুটা বলি, দেখো জিটা আমি কি বলছিলাম ভাই? জিটা হচ্ছে কি, এই যে এক্স এর সহগ, এক্স এর যে সহগটা ছিল সেটাকে আমি জি বলছিলাম। তাহলে এক্স এর যে সহগটা সেটা কি ছিল ভাই? 2g ছিল। যেহেতু 2g ছিল, তাহলে আমি জি এর ভ্যালুটা কি বলতে পারি? জি ইকুয়াল কি 2g/2 না? 2g/2। আর এই 2gটা হচ্ছে কি, আমার এক্স এর যে সহগ তাকেই আমরা 2g ধরি। যে বলতে পারো যে ভাই এটা কেন ধরলো? এটা বৃত্তের স্ট্যান্ডার্ড, তারা এইভাবে, যারা গণিতবিদ, যারা বানাইছে ইকুয়েশনগুলো, তারা এইভাবে সাজাইছে। এই স্ট্যান্ডার্ডে যদি সাজাইতে পারি, তাহলে আমরা একটা বৃত্তের জন্য যা যা প্রয়োজন সবকিছু ইজিলি নির্ণয় করতে পারি। সেটা চিন্তা ভাবনা করে তারা এইভাবে স্ট্যান্ডার্ডটাকে সাজাইছে, ঠিক আছে? তো আমরা সেই স্ট্যান্ডার্ডটার সাথে কম্পেয়ার করে বৃত্তের বিভিন্ন উপাদানগুলো বের করতে পারবো। লাইক তার বৃত্তের কেন্দ্র হতে পারে, বৃত্তের ব্যাসার্ধ হতে পারে, বৃত্তটা কোন বিন্দুতে ছেদ করলো, বৃত্তটা কি কেন্দ্র দিয়া গেছে কিনা, অথবা বৃত্তটার সেন্টার কোথায়, সবকিছু আমরা জানতে পারবো, ওভারঅল তার বৈশিষ্ট্যটা। ওকে,
এবার আসি জি এর মানটা। জি এর মানটা কিভাবে পাবো? জি সমান হচ্ছে এক্স এর সহগ ডিভাইডেড বাই 2। ওইটা তো দেখলামই, এক্স এর সহগ 2g, তো 2g কে 2 দ্বারা ভাগ করলে আমরা জি এর মান পাবো। সো এই জন্য আমরা এই কথাটা এইভাবে লিখলাম যে জি ইকুয়াল কি এক্স এর সহগ ডিভাইডেড বাই 2। কারণ কি এইভাবে আসে, যেটা অলরেডি দেখাইছি। যেমন কি আমি যদি একটু হালকা করে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই, সাপোজ ধরো র্যান্ডমলি একটা আমি বৃত্ত লিখলাম, বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 10y মাইনাস 5 ইকুয়াল 0, র্যান্ডমলি একটা বৃত্তের সমীকরণ লিখলাম। তাহলে এই বৃত্তটার জন্য আমার জি এর মানটা কি হবে? কেউ বলো তো, জি এর মানটা কি হবে? জি এর ভ্যালুটা কি হবে? -2 -2 কেন, কি বললাম ভাইয়া? -3/2 হ্যাঁ আমি বলছি এক্স এর সহগ ভাই, এক্স এর সহগ কি -6 ভাই, এখানে এক্স এর সহগ -6। আর তোমাকে সেটাকে কি দ্বারা ভাগ করতে হবে ভাই? 2 দ্বারা। 2 দ্বারা ভাগ করো, তাহলে তুমি কত পাইলা? -3 না? তাহলে জি এর ভ্যালুটা হচ্ছে -3। বুঝতে পারলাম? এটা বুঝতে পারছি? হ্যাঁ এইটা। তাহলে এখন যদি জি এর ভ্যালু জানো তাহলে তুমি মাইনাস জি জানতে পারবা, ওইটা কোনো ব্যাপার না। মাইনাস জি মানে কি? সেটা হচ্ছে 3। যদি আমার প্রয়োজন হয় মাইনাস জি কখন লাগবে, ওই যে ভাইয়া সেন্টার যখন জানবো তখন আমার মাইনাস জিটা লাগে। তো একই কথা, জি জানলে মাইনাস জি এমনি হয়ে যায়, জাস্ট চিহ্নটা চেঞ্জ করে দিলে। ওকে, একটা গেল, আমরা জি এর মান জানলাম। এরপর আসি এফ এর মান। জি এর মানে যেখানে দেখাইছি, মাইনাস জি কিভাবে পাবা? তুমি যদি ডিরেক্টলি মাইনাস জি পেতে চাও, ডিরেক্টলি মাইনাস জি জানতে চাই, তাহলে কি এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করবা। অথবা তুমি চাইলে আগে ভাই জি এর মান বের করলা, তারপর সেটাকে মাইনাস করে দিলা, তাহলেও হয়। অথবা এক্স এর সহগটাকে যদি একবারে তুমি -2 দ্বারা ভাগ করো, তাহলে তুমি মাইনাস জি এর মান পাবা। এই কথাটা বুঝতে পারছি? এইটুকু বুঝতে কোনো সমস্যা? মাইনাস জি কিভাবে পাব? আচ্ছা ঠিক আছে, ওকে। এরপরে আসি আমরা এফ এর মানটা। এফ এর মানটা আমরা কিভাবে পাবো? আমরা জানি, এই যে শুরুতেই দেখে আসছিলাম যে ভাই ওয়াই এর যে সহগ সেটাকে আমরা 2f বলছিলাম। কোথায়? একটা বৃত্তের যে সাধারণ স্ট্যান্ডার্ড সমীকরণ, ভাই এটা কিন্তু অবভিয়াসলি মুখস্থ করতে হবে, একদম মুখস্থ ডিরেক্ট, যে বৃত্তের সাধারণ সমীকরণটা কি। সাধারণ সমীকরণ মুখস্থ করতে হবে, আদর্শ সমীকরণটাও মুখস্থ করতে হবে, দুইটাই মুখস্থ করতে হবে। ঠিক আছে, মাথায় রাখতে হবে। তাহলে আমরা জানি ওয়াই এর সহগটা হচ্ছে 2f। তাহলে আমি কি বলতে পারি যে এফ এর ভ্যালুটা আমি পাবো যদি ওয়াই এর সহগটাকে আমি 2 দ্বারা ভাগ করি, তাহলে আমি এফ পাবো কিভাবে? যে ওয়াই এর সহগ 2f ডিভাইডেড বাই 2 সমান এফ। আবার আমি আরেকভাবেও বলতে পারি যে ওয়াই এর সহগকে যদি আমি -2 দ্বারা ভাগ করি, তাহলে আমি মাইনাস এফ পাবো। কিভাবে ভাই? ওয়াই এর সহগ হচ্ছে 2f, এই যে 2f, সেটাকে আমি -2 দ্বারা ভাগ করলে কি পাবো? -f। এভাবে বলতে পারি। আচ্ছা, এবার আমি এটার জন্য নির্ণয় করি। এটার জন্য একজন বলো তো আমাকে, এফ এর মানটা কি হবে? এফ এর মানটা কি হবে বলো দেখি। -5 এফ ইকুয়াল হচ্ছে 10 ডিভাইডেড বাই 2। সরি 2 হবে, -5 না, আমি বলছি এফ এর মান, নট মাইনাস এফ এর মান। হ্যাঁ তাহলে হচ্ছে 5। আর যদি আমি মাইনাস এফ বলি, তাহলে আমি একবারে যদি করতে চাই মাইনাস এফ, তাহলে 10 ডিভাইডেড বাই -2, তাহলে আমি একবারে পাবো -5। ওকে, এটা ওকে গেল, এফ এর মানও পেয়ে গেলাম আমি। এরপরে আসি আমরা ধ্রুবপদ সি। ধ্রুবপদ সি ভাই ওই স্ট্যান্ডার্ডে সাজানোর পর যেইটা কনস্ট্যান্ট হিসেবে একা মানটা আছে ধ্রুবপদ, ওইটাই হচ্ছে আমার সি এর মান। তো যদি আমাকে বলো এখানে ধ্রুবপদটা কি হবে, সি এর মান কত হবে? -5 সি এর মান হচ্ছে -5। দ্যাটস ইট, হয়ে গেল এটা। ওকে, যদি এটুকু বুঝতে পারছো? ওকে ঠিক আছে, ডান। এর পরবর্তীতে আমরা যদি সামনে আগাই, বৃত্তের কেন্দ্রটা নির্ণয় করব। সো কেন্দ্রটা আগে, ও আচ্ছা, এখান থেকে আগে আমরা কেন্দ্রটা একটু বলি। এখানে ভাই সেন্টারটা কি হবে কেউ বলো তো? সেন্টারটা আমরা কিন্তু বলতে পারি, আমরা বলছিলাম মাইনাস জি আর মাইনাস এফ এর যে ভ্যালুটা সেটাই হচ্ছে আমার সেন্টার। তাহলে আমাদের কেন্দ্র কি হবে ভাই? কেন্দ্র হবে মাইনাস জি এর মান হচ্ছে 3 আর এফ এর মান হচ্ছে -5। এটাই হচ্ছে আমার সেন্টার। এই সেন্টার পেয়ে গেলাম। আবার এখান থেকে কিন্তু আমরা ব্যাসার্ধ পেতে পারি। ব্যাসার্ধ আর সমান কি হবে ভাই? রুট ওভার অফ কি হবে বলো তো? রুট ওভার অফ আমার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাই না? তো জি এর মান কি ছিল ভাই? -3 স্কোয়ার। জি এর মান ছিল -3, তাহলে -3 স্কোয়ার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এফ এর মান কত ছিল? এফ এর মান ছিল 5, তার মানে 5 স্কোয়ার মাইনাস সি। সি এর মান কত ছিল ভাই? -5, তো মাইনাসে মাইনাসে +5। এটা ক্যালকুলেশন করে দিলে আমার অ্যান্সার চলে আসবে, যেটা হচ্ছে আমার ব্যাসার্ধ আর এর মান। তাহলে এটা শেখার মাধ্যমে আমরা একবার এইটুকু শিখে ফেললাম যে আমার একটা যে কোনো র্যান্ডমলি একটা বৃত্তের স্ট্যান্ডার্ড সমীকরণ দিয়ে দিয়েছে। সেই সমীকরণ থেকে আমি সেই বৃত্তের সেন্টারও বের করতে পারলাম,
আর এর মানও বের করতে পারলাম। আর সেন্টার আর এর মান বের করার আগে আমাদের জি আর এফ আর সি এই তিনটা মান প্রয়োজন ছিল, সেগুলো কিভাবে বের করতে হয় সেটাও শিখে নিলাম। এইটুকু বুঝতে পারছো? এটা হচ্ছে একদম বেসিক পার্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বৃত্তের। এইটুকু ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। ওকে, ঠিক আছে। এরপরে যদি আমরা সামনে দেখি, বৃত্তের কেন্দ্র আলফা বিটা হলে, বৃত্তের কেন্দ্র আলফা বিটা হলে মানে কি, এবার আগে যে আমার মেইন স্ট্যান্ডার্ডে ছিল কোনটা ভাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার, সেখানে এক্স আর ওয়াই মানে যাদের উপর স্কোয়ার ছিল, যাদের উপর স্কোয়ার ছিল তারা কি ছিল ভাই, সিঙ্গেল ছিল এবং কোনো এক্স ওয়াই রিলেটেড পদ ছিল না। তখন আমরা সেটাকে কি বলতাম, যে এই বৃত্তটার সেন্টার হচ্ছে আমার 0 0-তে মানে মূল বিন্দুতে। কিন্তু যদি তোমার কেন্দ্র আলফা বিটাতে, আলফা বিটা বলতে কি, মনে করো একটা এইখানে কোন একটা বিন্দু আছে, এটার আমি নাম দিলাম আলফা বিটা, বাট এটা তো একটা বিন্দু আর কি, যেটা হোক একটা বিন্দু, ওই বিন্দুর মানটা যদি আলফা বিটা লাইক 1 2 হতে পারে, -5 3 হতে পারে, কোন একটা বিন্দু, মনে করো 5, এটা হচ্ছে -2, এরকম কোন একটা বিন্দু আছে আলফা বিটা হলে, তাহলে সেই বৃত্তটার সমীকরণ হবে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। এটা কি, এটা হচ্ছে একটা আলফা বিটা কেন্দ্র বিশিষ্ট বৃত্তের আদর্শ সমীকরণ। আগেরটা ছিল মূল বিন্দুতে, আর এটা হচ্ছে আলফা বিটা বিন্দুতে। অ্যাকচুয়ালি ভাই এইটা থেকে কিন্তু এটা পাওয়া যায়, মানে এটা এমন স্ট্যান্ডার্ড, এটা থেকে তুমি যদি মূল বিন্দু আলফা এর মান কি, মূল বিন্দুর জন্য আলফা এর মান 0, বিটা এর মানও 0, তাহলে তুমি যদি এক্স মাইনাস 0 স্কোয়ার করো প্লাস ওয়াই মাইনাস 0 এটাকে স্কোয়ার করো সমান আর স্কোয়ার লিখো, তাহলে কি ভাই এটা থেকে কি এইটা পাচ্ছ না? পাচ্ছ কি না? বুঝতে পারছি এইটুকু? আচ্ছা ভাই, এখানে যে আলফা বিটাটা ছাড়া তো একটু আগে যে সাধারণ সমীকরণ থেকে জানলাম যে হচ্ছে হ্যাঁ হ্যাঁ কেন্দ্র হ্যাঁ হ্যাঁ থেকে মাইনাস জি কোন মাইনাস এক্স হতো, এখানে কি ওটার সাথে কি এটা সাজানো যায় না, লাইক হ্যাঁ হ্যাঁ এক্স হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, এটাও বলছি আমি, ওইটার মতো এটা বানানো যায়। ওইটা হচ্ছে কি আমার, দেখো যখন এক্স আর ওয়াই থাকে, যদি হালকা করে একটু বলে দিই, এক্স আর ওয়াই থাকে, এই এক্স স্কোয়ার আর এই 6x, এই দুইজনকে মিলে একটা কনস্ট্যান্ট দিয়ে আমি চাই এটাকে হোল স্কোয়ারের সূত্রে নিতে পারি। আবার এই ওয়াই স্কোয়ার আর এই 10y এটার সাথে একটা ধ্রুবক যোগ বিয়োগ করে আমি এটাকে আবার হোল স্কোয়ারের সূত্রে নিতে পারি। বুঝতে পারছি? তো এইটাকে সেই হোল স্কোয়ারের সূত্রেই নিছে। অথবা এই উল্টাভাবে বলতে পারো, এই জিনিসটাকে যদি আমি হোল স্কোয়ারের সূত্রটাকে ভাঙি, তাহলে আমি সাধারণ সমীকরণটা পেয়ে যাব। হোল স্কোয়ার সূত্রটাকে আমি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেই সূত্রটা যদি অ্যাপ্লাই করে দাও তাহলে তুমি এই সাধারণ সমীকরণটা পেয়ে যাবা। বুঝতে পারছি? হ্যাঁ, এইটারে এক ধাপ আগায়া মেইন যে আদর্শ সমীকরণ তার সাথে তুলনা করে এইভাবেও লেখা যায়। ঠিক আছে? এই জন্য এটা বলে সাধারণ সমীকরণ, আর এটা হচ্ছে আলফা বিটা কেন্দ্র বিশিষ্ট আদর্শ সমীকরণ। আর এটা হচ্ছে একদম মূল বিন্দুতে সেন্টার হইলে তার আদর্শ সমীকরণ। এই কয়েকটা স্ট্যান্ডার্ড আলাদা আলাদাভাবে বারবার বলছি, একটু খেয়াল রেখো। এবার আরেকটু আমি বুঝাই দিই, আরেকটু ক্লিয়ার করি, যে একটু আগে যেটা বললাম ভাই, আলফা বিটার মানটা মূল বিন্দুতে হইলেও আমি দেখতে পাচ্ছি যে আমরা প্রথমে যেটা পড়ছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার, এই কথাটা সত্য, মিলছে। এখন কথা হচ্ছে এটা যদি মূল বিন্দুটা ধরো একটা হলো 5 আর এটা হলো -2, এরকম হইলো মূল বিন্দুটা, তাহলে কি হবে ভাই আমার, তাহলে এটা থেকে আমি কি পেতে পারি, এক্স মাইনাস আলফা, তাহলে এক্স মাইনাস আলফার মান কত, প্রথম যে ভুজের মান সেটাকে আমরা আলফা বলি ধরছি, তাহলে কি -5 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা, ওয়াই মাইনাস বিটার মান কত ভাই, বিটার মান কিন্তু -2, সো মাইনাসে মাইনাস এটা কি হয়ে যাবে +2 হোল স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার। এটা এই তো হয়ে গেল। দেখো এখন যদি ভাই তুমি এটারে ভাঙো, মানে এটাকে হোল স্কোয়ারের সূত্রে নাও, এটাকে হোল স্কোয়ারের সূত্রে নাও, তাহলে কি এই সাধারণ সমীকরণ স্ট্যান্ডার্ডে চলে আসবে না? আসবে কি না? এটাই না, এই জিনিসটাই তো, এটাই আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এটা আমরা কি বললাম, যদি আমরা এইভাবে কম্পেয়ার করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে ওই বৃত্তটার সেন্টার হচ্ছে আমার আলফা বিটা বিন্দুতে, আর আলফা বিটা বিন্দুতে সেন্টার হলে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি। এটা গেল, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র আলফা বিটা। ওকে, যদি এরকম ভাবে স্ট্যান্ডার্ড লিখতে পারো এটা। এখন কথা হচ্ছে দুইভাবেই চিন্তা করতে পারতে হবে, যেমন তোমার সেন্টার দিলে তুমি এইভাবে লিখতে পারতাছো, যেমন আমি এটা লিখে দেখাইলাম, একইভাবে এইটা থেকে তোমার আবার সেন্টার নির্ণয় করতে পারতে হবে। যেমন এটা আমি একটা এক্সাম্পল দিই, তাইলে তোমরা ক্লিয়ার হবা। যেমন আমি বললাম এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই -6 হোল স্কোয়ার সমান হচ্ছে 5 স্কোয়ার, এরকম বললাম। এই বৃত্তটার জন্য আমাকে বলো তো এটার কেন্দ্র আর ব্যাসার্ধ কি হবে, কে বলতে পারবা দেখি তো, কেন্দ্র আর ব্যাসার্ধ কি হবে? ভাইয়া কেন্দ্র, মোনালিসা কেন্দ্র বলো, তুমি কেন্দ্র বলো, আর হচ্ছে জ্যোতি ব্যাসার্ধ বলবা। ভাইয়া কেন্দ্র হবে -2,6। -2,6, ওকে। আর জ্যোতি বলো ব্যাসার্ধ।
জ্যোতি, হ্যাঁ ব্যাসার্ধ কি হবে? কি শুনছো না নাকি? আচ্ছা মোনালিসাই বলো, ব্যাসার্ধ কি হবে? আর এর মানটা 5। 5 হবে, এটা তো দেখাই যাচ্ছে একেবারে ইজি। তাহলে আমরা কম্পেয়ার করে কিভাবে দুইভাবে আমরা কম্পারিজনটা শিখলাম। একটা হচ্ছে সেন্টার জানলে আমরা তার সমীকরণ লিখতে পারি, অথবা সমীকরণ জানলে তার সেন্টার ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। ওকে, আচ্ছা এবার গেল। তাহলে এটা কিন্তু আমরা টোটাল এই যে দুই পাশ থেকে কম্পারিজন, সেন্টার জানলে তোমার হচ্ছে সমীকরণ নির্ণয়, বা সমীকরণ জানলে সেন্টার ব্যাসার্ধ নির্ণয় করতে পারা, এই জিনিসটা আমরা তিন রকম সমীকরণের জন্য নির্ণয় করলাম। কি কি? একটা হচ্ছে মেইন স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে একদম মেইন স্ট্যান্ডার্ড আদর্শ সমীকরণ, একটা হচ্ছে ওইটা হচ্ছে মূল বিন্দুতে কেন্দ্র ছিল, আরেকটা হচ্ছে মূল বিন্দুতে কেন্দ্র না হয়ে অন্য কোথাও যদি হয় তাহলে সেটার জন্য আদর্শ স্ট্যান্ডার্ড, আরেকটা হচ্ছে সবার জন্য। সমীকরণটাকে যদি আমরা ভেঙে লিখি, একটু ভাঙি, তাহলে যেই রকম পাবো সেটা, যেটাকে আমরা বলা হয় সাধারণ সমীকরণ। এই প্রত্যেকটা স্ট্যান্ডার্ডের জন্য আমরা শিখলাম। এই কয়টা স্ট্যান্ডার্ডই আমাদের মূলত বৃত্তে জানতে হবে, তিনটা স্ট্যান্ডার্ড মেইন। ওকে, আচ্ছা বুঝতে পারলাম। এবার লাস্টে দেখো কিছু কথা বলছি, এগুলো জাস্ট হচ্ছে একটু পড়লেই বুঝতে পারবা। যে নোট আকার একটা কথা বলছি, বৃত্তের সমীকরণে কখনো এক্স সম্বলিত পদ থাকে না, এই কথাটা মাথায় রাখবা। এটা কোন একটা বৃত্ত তোমাকে যদি মনে করো দিল, একটা বৃত্তের সমীকরণ দিল, দুই তিনটা সমীকরণ দিল, তারপর বললো নিচের কোনটা বৃত্তের সমীকরণ। তো তুমি একটা বৃত্তে দেখলা এরকমই আছে, পুরো বৃত্তের মতোই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x প্লাস 3y, তারপর হচ্ছে মাইনাস XY প্লাস 2 = 0, এরকম। এখন তোমার দেখে মনে হবে ভাই এক্স স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার আছে, আমরা জানি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি সর্বোচ্চ পাওয়ার থাকে এবং তাদের সহগ 1 হয়, তাহলে আমরা তাকে বৃত্ত বলতে পারি, এটা আমরা জানি। এখন কথা হচ্ছে এটা যে বৃত্ত বললাম, তাহলে আমার ব্যাসার্ধ, এই যে এখানে দেখো একটা ঝামেলা কি হয়ে গেছে, ঝামেলাটা হচ্ছে এক্স ওয়াই রিলেটেড একটা পদ আসছে। তো এই কথাটি জাস্ট মাথায় রাখবা যে এক্স ওয়াই রিলেটেড কখনো পদ থাকতে পারবে না বৃত্তে, যেহেতু এখানে আছে দ্যাট মিনস এটা বৃত্তের সমীকরণে পড়বে না। কথাটা বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া। ওকে, ঠিক আছে। এক্স এর সম্বলিত পদ বলতে এক্স আর ওয়াই গুণাকার আছে এরকম, সেটা হোক 5xy মাইনাস 6xy, শুধু xy এরকম। ওকে, এরপরে আমরা সামনে এটা নিয়ে কিছু এক্সাম্পল অলরেডি বুঝাই দিছি, তারপর আরো কিছু এক্সাম্পল আছে। যেমন x মাইনাস 5 হোল স্কোয়ার এটা আছে, এটার জন্য আমার কেন্দ্র কি হবে, এই যে -5টা হয়ে যাবে চিহ্নটা উল্টা, +5, আর +3 আছে, এটা হয়ে যাবে -3, আর 25কে আমার লেখা যায় 5 স্কোয়ার, এই জন্য আমার ব্যাসার্ধ 5, যেটা অলরেডি আমরা বুঝে আসছি। ওকে গেল, এটা একটা স্ট্যান্ডার্ড। এবার আরেকটা স্ট্যান্ডার্ড থেকে আমি বুঝাচ্ছি, যে 2x² 2y² 6x, এটা একটু বোঝার দরকার আছে, খেয়াল করো। এই জায়গাতে তোমাকে কি দিছে ভাইয়া, যে 2x² আর 2y² দিছে। এবার আমরা যদি বৃত্তের সাধারণ সমীকরণটা একটু দেখে আসি, বৃত্তের সাধারণ সমীকরণটাতে আমি বলছিলাম যে বৃত্তের সাধারণ সমীকরণ আমার দেখতে কেমন হয় ভাই, যে x² আর y² থাকে। সাধারণ সমীকরণের সাথে তুলনা করতে গেলে ভাই x² y² থাকতে হবে। মানে এদের দুজনেরই পাওয়ার সহগ যখন সমান হয়, আমরা বলছিলাম সেই সহগটাকে তুমি যদি কমন নিয়ে ভাগ দিয়ে দাও, ওই পাশ ডান সাইডে নিয়ে যাও, ভাগ দিয়ে দাও, তাহলে কি তাকে তুমি x² y² চাইলেই পেতে পারবা। যে কোনো বৃত্তের জন্য তুমি তাকে x² y² বানাতে পারবা, কারণ তার সহগ যেহেতু সমান, কমন নিতে পারবা, ভাগ দিয়ে দিতে পারবা। দ্যাটস ইট। ওকে, তো এই জন্য আমরা কি করছি, এইরকম স্ট্যান্ডার্ড আগে আমার নিতে হবে। এটা দেখো আগে আমার এই স্ট্যান্ডার্ডে সাজানো নাই, আমার আছে 2x² 2y²। তো আগে আমার মেইন স্ট্যান্ডার্ডে নিতে হবে। কিভাবে নিব, যেহেতু ওর সহগটা 2, আমার তো লাগবে x² y², তো আমি 2 দ্বারা ভাগ করে দিছি। তো 2 দ্বারা ভাগ করলে এটা কি x², এটা y², আর 6x কে 2 দ্বারা ভাগ করলে 3x, 8x কে 2 দ্বারা ভাগ করলে -4y, আর 10 কে 2 দ্বারা ভাগ করলে 5। এটা এই হচ্ছে আমার স্ট্যান্ডার্ডে সাজায় ফেললাম। এবার আমি তুলনা করতে পারবো। এবার তুলনা করে করে একটা একটা করে নির্ণয় করি। প্রথমে হচ্ছে সি যদি বলি, ধ্রুবপদ কত আসলো ভাই, 5। এই যে ধ্রুবপদ হচ্ছে আমার 5, পাইলাম। এবার হচ্ছে -g আর -f, যেটাকে আমরা বলি কেন্দ্র। কেন্দ্র -g -f কি হবে, আমরা জানি x এর সহগকে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে, তো x এর সহগটা কি আমাদের 3 ডিভাইডেড বাই -2। যেহেতু আমি কেন্দ্র -g চাই, তো -g চাইলে -2 দ্বারা ভাগ করবো, আর শুধু g চাইলে +2 দ্বারা ভাগ করবো। বিষয়টা এখন আমরা জানি, অলরেডি দেখে আসছি। ওকে, তারপর এফটা কি, এফটা হচ্ছে y এর সহগটা হচ্ছে -4। হ্যাঁ, তো এখানে হচ্ছে -2, এটা তো এটা দিলে আমরা ভাগ করলে আমরা সেন্টার পেয়ে যাব, দেন ওইটা দিয়ে আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। তো এখানে যেটা মেইন লার্নিং, সেটা হচ্ছে আমার এরকম থাকলে মেইন স্ট্যান্ডার্ডে, সাধারণ স্ট্যান্ডার্ডে আগে আমাদের নিতে হবে, দেন আমরা করবো, অর্থাৎ x² y² এর সহগ 1 বানাতে হবে। দ্যাটস ইট। ওকে, এর পরবর্তীতে আসি আমরা সূত্রটা। 1 নম্বরে কি বলছে আমাদের, 1 নম্বর সূত্রটাতে x অক্ষের
খণ্ডিতাংশ। এইবার থেকে আমাদের সূত্র শুরু, যেগুলো তোমাদের বইতে দেখবা দেয়া আছে। তো বইতে তো ডিরেক্টলি সূত্র দেয়া আছে, আর আমি এখানে প্রত্যেকটা চিত্র সহকারে সূত্রগুলো এক্সপ্লেন করছি, ঠিক আছে প্রত্যেকটা। প্রথম হচ্ছে এক্স অক্ষের খণ্ডিতাংশ। এক্স অক্ষের খণ্ডিতাংশ মানে কি? কোনো একটা বৃত্ত এক্স অক্ষকে খণ্ডিত করলো কোথাও, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এই বৃত্তটা মনে করো এইভাবে গেল, মনে করো এখান দিয়ে গেল, এটাতে একটা আঁকছি, এটা একটা আঁকছি, এখানে একটা ক্লাব। এটা এক্স অক্ষকে এই বিন্দু এইটুকু অংশে খণ্ডিত করলো না? তাই এটাই হচ্ছে আমার এক্স অক্ষকে খণ্ডিত অংশ। এইটুকুর দৈর্ঘ্য কত? ধর এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে সাপোজ ধরলাম 3, এটুকুর দৈর্ঘ্য 3, এটাই হচ্ছে এক্স অক্ষের খণ্ডিত অংশ। মানে এক্স অক্ষকে কতটুকু অংশ পরিমাণ সে খণ্ডিত করলো, তার দৈর্ঘ্যটা। তো তার দৈর্ঘ্যটা আমি কিভাবে পাবো? 2 × √g² - c, এইভাবে আমরা পেতে পারি এটা। তো আমি আগেই বলছি, একটা বৃত্তের তুমি সবকিছু যদি বের করতে চাও, যা যা প্রয়োজন তোমার, তোমার 3টা ভ্যালু জানতে হবে। একটা কি? জি, একটা এফ, আর একটা হচ্ছে সি। ওই যে সাধারণ সমীকরণের স্ট্যান্ডার্ডে যখন তুমি তুলনা করবা, কম্পেয়ার করবা, সেখান থেকে আমরা জিএফসি বের করা শিখছি। আর এই জিএফসি বের করতে পারলে আমরা সব কিছু পাবো, কারণ এরপরে যত কিছু পড়বা সব জায়গাতে দেখবে এই 3টা ভ্যালুই বারবার ইউজ হয়েছে। এই জন্য আমি আগেই ভালোভাবে এই 3টা ভ্যালু কিভাবে বের করতে হয় একটা বৃত্ত থেকে সেটা শিখে ফেলছি। ওকে, এবার কথা হচ্ছে এটা শিখলাম, তাহলে আমরা কি এক্স অক্ষের খণ্ডিতাংশ বের করতে পারবো এবং বুঝলাম জিনিসটা কি? পারবো মোনালিসা? শিভা। পারবো কি না কি জিজ্ঞেস করলাম, এটা কি পারবো? হ্যাঁ, ওকে, এবার ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। সিমিলারলি ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কি? ভাই ওয়াই অক্ষকে যে কোনো একটা বৃত্ত গেল, ভাই এটা কিন্তু শুধু ওয়াই অক্ষকে ছেদ করতে হবে, এক্স অক্ষকে না। ওয়াই অক্ষকে আপাতত দেখাচ্ছি যেটা। তো ওয়াই অক্ষকে ছেদ করলে এই মনে করো এই অংশটুকু দৈর্ঘ্য, এই পরিমাণ দৈর্ঘ্যটা ছেদ করলো। এটা মনে করো দৈর্ঘ্য হচ্ছে 3, সেটা আমরা কিভাবে পাবো? 2 × √g² - c। তো এখানে মনে রাখার, যদি কনফিউশন লাগে, মনে রাখার একটা ওয়ে আছে যে এক্স এর সহগ কিন্তু ছিল ভাই জি, এই জন্য দেখো এখানে জি ব্যবহার হয়েছে। ওয়াই এর সহগ ছিল ভাই এফ, এই জন্য দেখো এখানে এফ ব্যবহার হয়েছে। ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারো যে কোথায় জি কোথায় এফ ব্যবহার হবে। যদি কনফিউশন লাগে যে এইটা কখন ইউজ করবো এইটা কখন, তখন এইভাবে মনে রাখতে পারো যে এক্স এর ক্ষেত্রে এক্স এর সহগ জি, ওয়াই এর ক্ষেত্রে ওয়াই এর সহগ এফ ইউজ করবো এইভাবে। ওকে, এরপরে 3 নম্বর সূত্রে আসি। 3 নম্বর সূত্র বলছে এক্স অক্ষকে স্পর্শ করলে, বা এক্স অক্ষকে স্পর্শ করলে মিনিংটা কি? এই যে এটা প্রথম, এটা দেখো এই বৃত্তটা কি করছে, জাস্ট এক্স অক্ষকে স্পর্শ করে চলে গেছে, ছেদ করে নাই। আগে যেমন ছেদ করছিল, ছেদ করলে তোমার একটা খণ্ডিতাংশ বের হবে, বাট স্পর্শর ক্ষেত্রে ছেদ করতে পারবে না, তখন শুধুমাত্র একটা স্পর্শ বের হবে। তাহলে এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে একটা কন্ডিশন সে মেনে চলে। সেই কন্ডিশনটা হচ্ছে কি? এক্স এর সহগ থেকে তুমি যে জিটা পাবা, সেই জি কে স্কোয়ার করলে তুমি সি পাবা, সি এর সমপরিমাণ। মানে সহজ কথা, এই শর্তটা সে মেনে চলবে। তুমি আচ্ছা। জি এর ভ্যালু পাইলা মনে করো 3 সাপোজ, তাহলে জি কে স্কোয়ার করলে কি, তার মানে সি এর ভ্যালুটা কত হবে জানো? জি স্কোয়ার সমান কত? 9। তাহলে মানে এটাই তোমার সি, মানে এরকম দেখবা আর কি, এই কন্ডিশনটা মেনে চলবে। এগুলো কেন শিখতেছি? এগুলো আমাদের লাগবে, কারণ আমাকে যখন কন্ডিশন বলবে বৃত্তে, এরকম একটা বৃত্ত দিয়েছে, এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করছে, অথবা তুমি চিত্র দেখে এভাবে বুঝতে পারলা এভাবে স্পর্শ করছে, তাহলে তুমি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারবা। কারণ কি এই কন্ডিশন অ্যাপ্লাই করা লাগবে? এই জন্য আমি একটা বৃত্তের সমীকরণ যখনই আমাকে বের করতে বলবে, আমার জি এফ সি এই 3টা মান লাগবে, তাইলে আমি বৃত্তটার সমীকরণ জানতে পারবো। তো আমি বিভিন্ন কন্ডিশন অ্যাপ্লাই করে, সূত্র অ্যাপ্লাই করে এই 3টা ভ্যালু জানার চেষ্টা করবো, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। ওকে, তারপর সিমিলারলি ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার সমান সি, এখানেও মিল আছে ভাই। এক্স অক্ষের জন্য জি এর সহগ, এই জন্য জি স্কোয়ার সমান সি। ওয়াই অক্ষের ক্ষেত্রে ওয়াই এর সহগ হচ্ছে এফ, এই জন্য এফ স্কোয়ার সমান সি, মিল আছে। এই যে ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষকে এই দেখো স্পর্শ করছে, এটাই। ওকে, চিত্রটা দেখলাম, চিত্রটা কিন্তু বুঝতে হবে, দুইটাই বুঝতে হবে, কারণ তোমাকে উদ্দীপকে চিত্র থাকতে পারে। ওকে, এরপরে হচ্ছে আমাদের 5 নম্বরে দেখি, এক্স ও ওয়াই উভয় অক্ষকে স্পর্শ করবে। মানে আগে শুধু দেখো এক্স অক্ষকে স্পর্শ করছে, ওয়াই অক্ষ থেকে দূরে ছিল, এক্স অক্ষকে স্পর্শ করছে। আবার এখানে ছিল এক্স অক্ষকে থেকে দূরে আছে, ওয়াই অক্ষকে স্পর্শ করছে। বাট এমন একটা বৃত্ত যে দুজনকেই এইভাবে স্পর্শ করে গেছে, এরকম একটা বৃত্ত এলো। তাহলে কি হবে? তাহলে কি সিম্পলি জি স্কোয়ার সমান এফ স্কোয়ার সমান সি, এই দুইটা একত্র হয়ে যাবে, দ্যাটস ইট, আর কিছুই না। তো দুইটাকে যদি আমি একত্র করে দিই, তাহলে আমি কি লিখতে পারি? জি স্কোয়ার সমান এফ স্কোয়ার সমান সি, সেই কথাটাই। ঠিক আছে, ইজি, আশা করি বুঝতে পারছি। এর পরবর্তীতে আমরা যদি যাই 6 নম্বরে, 6 নম্বরে কি আছে ভাই? জি ইকুয়াল 0 হলে এক সম্বলিত পদ থাকবে না, আর কেন্দ্র ওয়াই অক্ষকে অবস্থিত। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, জিনিসটা বুঝো।
ভাই প্রত্যেকটা সমীকরণে যে কথাগুলো বলতাছি বৈশিষ্ট্যগুলো মাথায় রাখতে হবে। তুমি যত ভালোভাবে এই জিনিসগুলো বুঝতে পারবা তত ভালো তুমি সিকিউর করতে পারবা এবং এমসিকিউ তাড়াতাড়ি বুঝতে পারবা। ওকে, জি এর মান জিরো মানে কি বলতে পারবা? কিভাবে একটা ইসে জি এর মান জিরো বুঝতে পারবো? ভাই জিটা কি এক্স এর সহগ না? 2gx ছিল যে, সেখানে জিটা জি কি ভাইয়া। এক্স এর সহগ। হ্যাঁ, জি যেহেতু এক্স এর সহগ, তার মানে কি জি জিরো হওয়া মানে কি পুরো এই অংশটাই জিরো হয়ে যাও। দ্যাট মিনস তোমার শুধু এক্স সম্বলিত কোনো পথ থাকবে না, শুধু এক্স সম্বলিত, নট এক্স স্কোয়ার ভাই, শুধু এক্স সম্বলিত পথ থাকবে না। বুঝতে পারছি এটা? তাহলে এখানে কি হবে যে এক সম্বলিত পথ থাকবে না, কেন্দ্র ওয়াই অক্ষে অবস্থিত হবে। এই একটা ইম্পর্টেন্ট কথা, যে কেন্দ্র ওয়াই অক্ষে অবস্থিত হবে। এই দুইটা কথাই মনে রাখতে হবে। জি এর মান জিরো হওয়া মানে শুধু এক্স রিলেটেড কোনো পথ থাকবে না, এবং ওই বৃত্তটার সেন্টার হবে ওয়াই অক্ষে। এটার মানে কি? বৃত্তের সেন্টার ওয়াই অক্ষে হবে মানে হচ্ছে, বা এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষে সেন্টার হওয়ার মানে হচ্ছে বৃত্তটা এরকম হবে, যেটা সেন্টার মনে করো ওয়াই অক্ষতে, এরকম কোন একটা বৃত্ত যার সেন্টারটা ওয়াই অক্ষের উপরে আছে। তাহলে তাহলে তার মানে সেক্ষেত্রে ওই ওই বৃত্তটার ক্ষেত্রে আমরা কি জি এর কোনো মানে এক্স রিলেটেড কোনো পথ দেখবো না। ওকে, বুঝলাম। এবার হচ্ছে এফ ইকুয়াল জিরো। সিমিলারলি একই কথা, এফ হচ্ছে কি ওয়াই এর সহগ, 2f(y) ছিল আমাদের। তো যেহেতু এফ ওয়াই এর সহগ, দ্যাট মিনস পুরোটাই আমার জিরো হয়ে যাবে। তার মানে শুধু ওয়াই রিলেটেড যে পদ আছে, সেই ওয়াই রিলেটেড পদটা আমাদের সাধারণ সমীকরণে থাকবে না। এটা একটা কথা, তো এই কথাটাই বলছে প্রথমে, ওয়াই সম্বলিত পদ থাকবে না। সেকেন্ড কথা হচ্ছে ওইটার মতোই, এক্স অক্ষে এটার সেন্টার অবস্থিত হবে। মানে কি, ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে এটার সেন্টারটা হবে এরকম, বৃত্তটা হবে যার সেন্টার হবে এক্স অক্ষের উপরে। কথাটা বুঝতে পারছি এই দুইটা কথা, এবং চিত্র বুঝতে পারছি, কথা প্লাস চিত্র। হ্যাঁ ভাইয়া। ওকে, ঠিক আছে। এটা গেল 7 নাম্বার সূত্র। এরপরে আছে, আসি আমরা 8 নাম্বারে। 8 নাম্বারে আবার কি বলছে, এক্স অক্ষকে স্পর্শ করলে, এক্স অক্ষকে স্পর্শ করলে আমাদের কি হবে? তো এক্স অক্ষকে যদি আমাদের স্পর্শ করে, তাহলে ব্যাসার্ধ কোটির সমান হবে। এটার মানেটা কি যদি একটু চিত্র এঁকে বুঝাই, যে ধরো ভাই এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, আমাকে বলছে এক্স অক্ষকে স্পর্শ করছে এরকম একটা বৃত্ত, এটার সেন্টার এখানে। দেখো ভাই, এই যে এক্স অক্ষকে যদি স্পর্শ করে, তুমি এটা থেকে এটা যদি একটা লম্ব দূরত্ব আঁকো, এটা হচ্ছে কি তার ব্যাসার্ধ না? সেন্টার থেকে তুমি যদি এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকো, যেহেতু এক্স অক্ষে স্পর্শ করছে, তাহলে এটা একটা ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটা আর এটা কি বোঝায় ভাই, তোমার এক্স অক্ষ থেকে এটার দূরত্ব। আমরা জানি যে কোনো একটা বিন্দু, মনে করো এইটার বিন্দু আছে কি, ধরো 5, নিচে আসলে -3, ধরো 5 - 3 হইল, এটা নিচে লিখি 5 - 3, এরকম একটা বিন্দু সেন্টার। এখন দেখো 5 - 3 এই বিন্দুটার ক্ষেত্রে এইটুকু ডিস্টেন্স কে বুঝায়? এই 3টা বুঝায় না ভাই? আমরা যদি সরলরেখা ভালো মতো করে আসি, আমরা একটা কথা বারবার শিখছি, যে যে কোনো একটা বিন্দুর, মনে করে একটা বিন্দু আছে 2 3, এই বিন্দুটার মানে বুঝায় যে এক্স অক্ষ থেকে এই যে প্রথমে 2, তার মানে এইটুকুর মান হচ্ছে আমার 2, এইটুকুর ভ্যালু হচ্ছে আমার 2। ওয়াই অক্ষ থেকে যে দূরত্ব, সেটা আমরা বুঝাই, ভুজের মানটা বুঝায় ওয়াই অক্ষ থেকে দূরত্ব। কথাটা বুঝো, কথাটা বুঝো। আর এক্স অক্ষ থেকে যে দূরত্বটা আছে এই বিন্দুটার, সেটা আমাদের কি কোটির মান, এই কোটির মানটা 3, আর এটা হচ্ছে আমার এই ভুজের মানটা। তার মানে কোনো একটা বিন্দু কি বুঝায়, কোনো একটা বিন্দুর যে ভুজের মান আছে, সেই ভুজের মানটা বুঝায় ওয়াই অক্ষ থেকে ওই বিন্দুটা কতটুকু দূরে আছে। কোনো একটা বিন্দুর কোটির মান বুঝায় ওই বিন্দুটা এক্স অক্ষ থেকে কতটুকু দূরে আছে। এই কথাটা কি বুঝতে পারছো মাত্র যে বুঝাইলাম এই কথাটা? এই কথাটা বুঝতে পারছি নাকি আবার বলবো? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, এটা বুঝলে এটা বুঝবা না, আদারওয়াইজ কিন্তু এটা বুঝবা না। ঠিক আছে, এটা এটা হচ্ছে আমাদের সরলরেখার কথাবার্তাই বেসিক কনসেপ্ট। তো এটাই, এই জন্য আগে বারবার বলছি যে সরলরেখা তুমি ভালো না পারলে, বা বিন্দু চিত্রের ব্যাপার স্যাপার এগুলো ভালো না বুঝলে বুঝতে একটু কষ্ট হবে। ওকে, এবার দেখো সিমিলারলি এই বিন্দুটা তো আমাদের ভাই, এইটার কেন্দ্র কি, এটা ভুজ, এটা কোটি। তাহলে আমি দেখতে পাচ্ছি এটার যে ব্যাসার্ধটা, সেই ব্যাসার্ধটা কি এই বিন্দু সেন্টার থেকে এক্স অক্ষের দূরত্ব না? এক্স অক্ষের দূরত্বটাকে আমরা ব্যাসার্ধ বলতেছি। আর সেন্টার থেকে এক্স অক্ষের যে দূরত্ব, সেটা আমরা কি বলি, তার কোটির মান। এই মাত্র শিখে আসলাম, কোন একটা বিন্দুর কোটির মান হচ্ছে, সেটা হচ্ছে কি
এক্স অক্ষ থেকে ওই বিন্দুটার দূরত্ব। তা এক্স অক্ষ থেকে এটার দূরত্ব কত ভাই? -3। এখন দূরত্ব আমার নেগেটিভ হতে পারে না, এই জন্য আমি এটাকে মডুলাস করে দিব, দ্যাট মিনস হচ্ছে +3, আর এটাই হচ্ছে আমার ব্যাসার্ধ। এই জন্য তোমাকে এই কথাটা লিখছে যে আমাদের ব্যাসার্ধ, এই যে আমাকে এই জন্য কথা লিখছে যে ব্যাসার্ধ সমান কি? কেন্দ্রের কোটি মডুলাস। মানে কোন একটা বিন্দু, তোমাকে বললো কোন একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করছে। আমি যদি আবার একটু মুছে দিই, মুছে আরেকবার বলি হালকা করে, কোন একটা বৃত্ত তোমাকে কি বললো ভাই? এক্স অক্ষকে সে স্পর্শ করছে। যদি ওই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে তার একটা সেন্টার তুমি জানতে পারো। সেন্টার কিভাবে বের করে আমরা শিখছি, কোনোভাবে তুমি বৃত্তটার সেন্টার জানলা যেটা এক্স অক্ষকে স্পর্শ করছে। এই সেন্টারটা কত? ধরো হচ্ছে 4 - 3 ধরলাম বা -2 ধরলাম এটা। তাহলে এইটার যে এক্স অক্ষ থেকে কোটির মানটা হচ্ছে তার দূরত্ব, যেহেতু স্পর্শ করছে এটা। তাহলে আমার মুখস্থ করতে পারো সূত্রটা, চিত্রের মাধ্যমে বুঝাই দিলাম। ব্যাসার্ধ হবে তার কোটির মান, তো মডুলাস অফ কোটির মান কত? -2, দ্যাট মিনস 2। তার মানে এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 2। বুঝতে পারলাম কিভাবে একটা এই কন্ডিশন থেকে কিভাবে একটা ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। তাহলে এইখান থেকে আমরা যেটা শিখলাম, মেইন লার্নিং যেটা, সেটা হচ্ছে কোনো একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে এবং ওই বৃত্তটার কেন্দ্র, সেন্টার যদি আমি জানতে পারি, তাহলে তার ব্যাসার্ধেও আমি জানতে পারবো। ওকে, ঠিক আছে। এটা বুঝলে নিচের অংশটা এমনিতেই বুঝে যাবা, কারণ সেম জিনিস জাস্ট উল্টা। এটা যদি আবার ওয়াই অক্ষকে স্পর্শ করে, মুছে দিই, হ্যাঁ হ্যাঁ, তাহলে ব্যাসার্ধ হবে মডুলাস অফ কেন্দ্রের ভুজের মান। এই যে এখানে দেখা দিছি, এটা যদি এই যে ওয়াই অক্ষকে স্পর্শ করছে, এটার সেন্টারে ভুজের মান হচ্ছে কত? 3, যেটা আমার এই দূরত্বটা নির্দেশ করে, আর এটা হচ্ছে আমার ব্যাসার্ধ। দেখো, দেখতেই দেখা যাচ্ছে এটা একটা ব্যাসার্ধ, ঠিক আছে এটা। ওকে, এবং এটা অবশ্যই মডুলাস হবে, কারণ দূরত্ব নেগেটিভ হয় না, এই জন্য ব্যাসার্ধ কখনো নেগেটিভ হবে না। দ্যাটস ইট, আশা করি বুঝতে পারছি। তো এটা আমার গেল 9 নাম্বার সূত্র। এরপরে আগাই সামনে 10 নাম্বার সূত্র, যেটা আমি স্টার দিয়ে দিছি, বুঝতেই পারছো এটা খুবই ইম্পর্টেন্ট। এই সূত্রটা আমাদের কাজে লাগবে অনেক। এই সূত্রটা আমাদের কি বলে? একটা বৃত্তের, আমরা জানি ব্যাসার্ধ কাকে বলে ভাই? যে কোনো একটা বৃত্তের পরিধির যে কোনো দুইটা বিন্দু যদি আমি কানেক্ট করি এবং সেটা যদি সেন্টার দিয়ে যায়, তাহলে সেটাকে বলা হয় ব্যাসার্ধ। ওকে, সেই ব্যাসার্ধের তুমি যদি দুইটা প্রান্ত বিন্দু জানো, দুইটা প্রান্ত বিন্দু জানো, তাহলে তুমি সেই বৃত্তটার সমীকরণ নির্ণয় করতে পারবা। এবং তার একটা শর্টকাট আছে, ঠিক আছে? শর্টকাট বলতে একটা সূত্র আছে, এই সূত্রের মাধ্যমে, শর্টকাট না, এটা তুমি হচ্ছে সিকিউতে অ্যাপ্লাই করতে পারবা, এটা সূত্র আছে এদিকে। কি বললাম? যে একটা বৃত্তের তুমি দুইটা প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক জানো। যেমন আমি একটু এক্সাম্পল হিসেবে করাই দিই, এখানে ম্যাথটা যদি করাই, যে প্রান্ত বিন্দু দুইটা কি এখানে না, এখানে আমি লিখছি, প্রান্ত বিন্দু দুইটা স্থানাঙ্ক কি কি ধরলাম? ধর এটা ধরলাম আমি 1, এটা 2 ধরলাম, আর এটা হচ্ছে 5 - 7 ধরলাম, এরকম একটা বৃত্ত যার দুইটা প্রান্ত বিন্দু আমি এইভাবে লিখলাম। তাহলে ওই বৃত্তটার সমীকরণ কি বলতেছে আমাকে? x - x1 হোল স্কোয়ার প্লাস y x - x2 হোল স্কোয়ার সমান y - y1 ইন্টু y - y2, সরি হোল স্কোয়ার না, নর্মালি জাস্ট গুণ, হোল স্কোয়ার বলে ফেলছি। x - x1 x - x2 y - y1 y - y2, এটা। তো এটা যদি আমি একটু লিখি, এবার এটা থেকে লিখি, বলো তো আমাকে কেউ একজনের সূত্র অনুযায়ী আমি কি লিখবো একটু বলো। x মাইনাস প্রথমে x1, x1 এর ভ্যালু কত ভাই? 1 -1 ইন্টু x - x2, x - x2 এর ভ্যালু কত ভাই? এই যে x2 এর ভ্যালু হচ্ছে 5, তাহলে এটা 5ই আছে, -5। তারপর হচ্ছে এই যে প্লাস আছে, দিলাম প্লাস y - y1, y1 এর ভ্যালু কত ভাই? +2, তাহলে y - y1 হচ্ছে +2। তারপর হচ্ছে কি আবার y - y2, y - y2, ভাই এটা y2 এর ভ্যালুটা কত আছে? -7, তো -7 +7, এত সমান সমান হচ্ছে 0। এবার দেখো এটা একটা জাস্ট মান চলে আসলো না, এখন এটাকে গুণ করে দিবা। যেভাবে আমরা গুণ করি ওইভাবে গুণ করে দিলে হবে। যেমন x দিয়ে এটাকে গুণ, এইটাকে গুণ, যেমন x², তারপর হচ্ছে -5x, তারপর -1 দ্বারা আবার দুইজনকে গুণ, -x, তারপর -1 দ্বারা আবার -5কে গুণ করলে -5, এভাবে গুণ করে করে এগিয়ে করতে পারবা না? এটা সলভ করে সবকিছু এক সাইড করে অ্যান্সারটা লিখে দিলে সেটা একটা বৃত্তের সমীকরণ চলে আসবে। তাহলে আমি যদি আরেকবার বলি যে এখান থেকে আমরা কি শিখলাম, বারবার বলতেছি মেইন লার্নিংটা একবার লাস্টে আবার চিন্তা করবা। যে মেইন লার্নিংটা শিখলাম, একটা বৃত্তের
ব্যাসার্ধের দুইটা প্রান্তবিন্দু যদি আমি জানতে পারি তাহলে ওই বৃত্তটার সমীকরণ আমি জানতে পারি এবং সেই সমীকরণের সূত্রটা এটা। এইভাবে মনে রাখবা, কারণ এইভাবে যদি তোমার কনসেপ্ট মাথায় না থাকে তাহলে তুমি একটা জিনিস দেখছো তাহলে তুমি বুঝতে পারবে না। ধরো তুমি তোমাকে চিত্রে একটা বৃত্ত দিয়ে দিছে, তারা কি করছে, বৃত্তটার দুইটা প্রান্তবিন্দু চিত্রে তারা দিয়ে দিছে, তাহলে তোমার এই লার্নিংটা মাথায় থাকলে তখনই তুমি দেখি বুঝতে পারবা আচ্ছা যেহেতু আমি প্রান্তবিন্দু জানি তার মানে আমি এই বৃত্তটার সমীকরণ জানতে পারবো। আর যদি তুমি একটা বৃত্তের সমীকরণ জানতে পারো তাহলে ওই বৃত্তের কেন্দ্র জানতে পারবা, ওই বৃত্তের মানে জিএফসি জানতে পারবা। একটা বৃত্তের সমীকরণ জানতে পারলে একটা বৃত্তের জিএফসি এর মান জানতে পারবা, একটা কথা। আবার তুমি যদি জিএফসি এর মান জানতে পারো, এর আগে যা করাইছি সবকিছু ভাই জিএফসি এর মাধ্যমে আসছে না, ঠিক আছে, যে এক্স অক্ষ কত, মানে এক্স অক্ষের ছেদকৃত অংশ কত, ওয়াই অক্ষের ছেদকৃত অংশ কত, সেটা কি এক্স অক্ষকে স্পর্শ করবে কিনা, ওয়াই অক্ষকে স্পর্শ করবে কিনা, সব কিছু ডিপেন্ড করবে জি আর জিএফসি তিনটা ভ্যালুর উপর। তাহলে ওইটাও তুমি বলে দিতে পারবা। তাহলে দেখছো একটা জিনিস থেকে কত কিছু আমরা পেয়ে গেলাম। কথাটা বুঝতে পারছি? ক্লিয়ার কিনা এইটুকু? কি হলো, মোনালিসা কোথায় গেলা? জি ভাই এখানে আছে। আচ্ছা, জিজ্ঞেস করছি কিছু তো বলতেছো না। আচ্ছা, এর পরবর্তীতে দেখি আমরা বৃত্তের। আমি আবারও বারবার বলে দিচ্ছি ভাই, তুমি যদি সরলরেখা, বৃত্ত আর কোণিক এই তিনটা চ্যাপ্টার ভালো মতো পারতে হলে তোমাকে এই চিন্তা করার প্রসেস শিখতে হবে, চিত্র দেখা জিনিসগুলো বুঝতে হবে, কি দিলে কিভাবে সমীকরণ নির্ণয় করতে পারতাছো সেগুলো জানতে হবে। আদারওয়াইজ তুমি কোশ্চেন দেখলে বারবার খালি একই বলবা যে ভাই আমি কোশ্চেন চ্যাপ্টার পারি, কোশ্চেন দেখলে ধরতে পারি না। ভাই চ্যাপ্টার পারো এটা তুমি বলো, কিন্তু তুমি যদি না ধরতে পারো প্রথমত তো ধরতে সমস্যা হবে, বাট তোমার বেসিক যতক্ষণ না ভালোভাবে ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত তোমার কোশ্চেন ধরতেই পারবে না তুমি। তো তোমার বেসিকটা ভালোভাবে ক্লিয়ার করতে হবে, যা সূত্র মুখস্থ না, সূত্রটাকে রিয়ালাইজ করতে হবে, এটা হচ্ছে মেইন কথা। ওকে, এরপরে আমরা সামনে আগাই। বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ ও দৈর্ঘ্য নির্ণয়। বৃত্তের কোন একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করবো মানে কি, আমরা জানি স্পর্শক মানে কি, ক্লাস 9-10 আমরা উপপাদ্য পড়ছিলাম যে একটা বৃত্তকে কি কোনো একটা বিন্দুতে স্পর্শ করে একটা চলে গেল, এটা কি বলা হয় আমাদের স্পর্শক। এবং স্পর্শক হচ্ছে একটা সরলরেখা, মানে স্পর্শক যেটা হয় সেটা নিজে ও একটা সরলরেখা। তাহলে আমাকে বলছে যে স্পর্শকের সমীকরণ নির্ণয় করবো, তাই স্পর্শকের সমীকরণ মানে কি ভাই, এই সরলরেখার সমীকরণ। এই জন্য বললাম না আগে সরলরেখা আমাদের পারতে হবে, কারণ এখানে আমাদের সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। এবং দৈর্ঘ্য নির্ণয়, ওই স্পর্শকটার দৈর্ঘ্য কি হতে পারে সেই জিনিসটা আমাকে নির্ণয় করতে বলতেছে। ওকে, এবার দেখি বৃত্তের সমীকরণ। তো বৃত্তের সমীকরণটা আমাদের কি হবে ভাই? বৃত্তের সমীকরণ তো আমরা জানি, যেটা আমাদের স্ট্যান্ডার্ড সেটা লিখলো। তাহলে স্পর্শকের সমীকরণ দেখো, এটা একটা শর্টকাট ওয়ে যেটার মাধ্যমে আমরা মানে সূত্রটা বোঝা ইম্পর্টেন্ট। সূত্রটা কিভাবে বুঝবা দেখো, যে জায়গাতে আমি একটু মুছে দিই তারপর আবার করি। একটা বৃত্তের সমীকরণ তোমাকে দিয়ে দিছে, যেটা হচ্ছে এটা, যে বৃত্তের সমীকরণটা দিছে, এই বৃত্তের সমীকরণ থেকে তুমি স্পর্শকের সমীকরণ লিখতে চাও ওই বৃত্তের সমীকরণ থেকে। এখন কথা হচ্ছে স্পর্শকের সমীকরণ লিখতে গেলে তোমাকে একটা বিন্দু দিয়ে দেওয়া লাগবে, বলা লাগবে যে এই বিন্দুটাতে তুমি স্পর্শকের সমীকরণ বের করো। সেই বিন্দুটা তোমাকে দিয়ে দিছে x1 y1, হইতে পারে সেটার মান কত 1 আর 2 এরকম কিছু একটা মান। ওকে, এবার দেখো লেখার নিয়মটা কি, যে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার মানে কি ভাই, এক্স গুণ এক্স না, ওকে ভাঙলে পাই। তো এই জিনিসটাকে দেখো দুইটা ভাঙবো, এক্স ইন্টু এক্স ওয়ান লিখে দিব, এক্স ইন্টু এক্স না লিখে এক্স ইন্টু এক্স ওয়ান। কারণ কি, আমি যখন স্পর্শকের সমীকরণ বের করবো ভাই, স্পর্শকের সমীকরণ একটা সরল রেখা, সেই সরল রেখাতে আমার পাওয়ার 2 হতে পারবে না, পাওয়ার হবে 1। এই জন্য আমার এক্স স্কোয়ারটাকে ভেঙে এক্স ইন্টু এক্স ওয়ান লিখবো, মানে যেখানে এক্স ইন্টু এক্স লেখা উচিত ছিল সেখানে এক্স ইন্টু এক্স ওয়ান। সিমিলারলি ওয়াই স্কোয়ারকে ভেঙে ওয়াই ইন্টু ওয়াই ওয়ান লিখে দিব। তো এক্স ওয়ানের ভ্যালু কত, এখানে আমি ধরে নিয়েছিলাম 1, তার মানে এক্স ওয়ানের জায়গায় 1 বসাবো, এখানে ওয়াই ওয়ানের জায়গায় 2 বসাবা, বিষয়টা এরকম। তারপর 2 জি ইন্টু, যেখানে এক্স আছে, যেখানে এক্স আছে এক্স এর জায়গায় কি লিখবা ভাই, 2g এর মতো রাখছি, এক্স এর জায়গাতে লিখবা এক্স প্লাস এক্স ওয়ান ডিভাইডেড বাই 2। এটা মুখস্থ, ডাইরেক্ট মুখস্থ এটা, যে আমাদের কি কি লিখবো আমি লাস্টে আবার লিখে দিব, যে লিখে দিয়েছি অলরেডি। যে দেখো এখানে এক্স স্কোয়ারের জায়গায় এক্স ইন্টু এক্স ওয়ান লিখবা, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই ইন্টু ওয়াই ওয়ান লিখবা, এক্স এর জায়গাতে এক্স প্লাস এক্স ওয়ান ডিভাইডেড বাই 2 লিখবা, ওয়াই এর জায়গাতে ওয়াই প্লাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই 2 লিখবা। এই কথাটুকু জাস্ট মুখস্থ করবা, তাহলে তোমার সূত্রটা আর মুখস্থ করা লাগবে না। তুমি যদি, আর এই কথাগুলো অনেক সহজ, কোনো কঠিন কিছু না। দেখবা তোমাদের দেয়া আছে সূত্র, এই যে সূত্র দেয়া আছে,
আমি কথা হচ্ছে তুমি যদি সূত্রটা মুখস্থ করতে চাও, এটা দেয়া নেই আসলে, দেয়া আছে মেবি নিচেরটা দেয়া আছে বা উপরেরটা দেয়া আছে, যেটাই দেয়া থাক, এটা বা এটা একটা দেয়া থাক, বাই গেস নিচেরটাই দেয়া আছে, কারণ এখানে কাটাকাটি যায়, কাটাকাটি যাওয়ার পর এটা দিবে। আমি কথা হচ্ছে এত বড় সূত্রটা তুমি যদি মুখস্থ করতে চাও তোমার অনেক কষ্ট হয়ে যাবে, কিন্তু আসলে এটা মুখস্থ করা লাগে না, কিন্তু তোমার বইতে কিন্তু ভাই সূত্রই দেয়া। তো যেটা বুঝাই দিচ্ছি ওইটা বুঝলে তোমার আসলে আর মুখস্থ করাই লাগবে না, তুমি জাস্ট এইটার মাধ্যমে নিজেই লিখে ফেলতে পারবা। দেখো এক্স স্কোয়ারের জায়গায় এক্স ইন্টু এক্স ওয়ান লিখলাম, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই ইন্টু ওয়াই ওয়ান লিখলাম, এক্স এর জায়গাতে এক্স প্লাস এক্স ওয়ান ডিভাইডেড বাই টু লিখলাম, ওয়াই এর জায়গাটাতে ওয়াই প্লাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই টু লিখলাম, আর বাকি যা আছে সব কিছু তার মতোই রেখে দিলাম। তাহলে আমার যে সমীকরণটা আসবে সেটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত স্পর্শকের সমীকরণ। এই কথাটা বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। এটা যদি বুঝতে পারি, এই লাস্টের অংশটুকু মুখস্থ রাখবা, তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে। এরপরে আসি আমরা দৈর্ঘ্য। ওইটারই যদি আমি দৈর্ঘ্য নির্ণয় করতে চাই তাহলে কি করব ভাই? ওইটার দৈর্ঘ্য নির্ণয় করতে পারলে ভাই তোমাকে যে বিন্দুটা দিয়ে দিবে না, কিছুই না, ওই এক্স্যাক্টলি হুবহু সমীকরণটাতে এক্স এর জায়গাতে এক্স ওয়ান মানে বিন্দু বসায় দিবা। যেমন কি এখানে এক্স ওয়ান সমান কত ছিল? ওয়ান ধরছিলাম, মানে এক্স এর জায়গাতে তুমি ওয়ান বসায় দিবা। আবার ওয়াই এর জায়গাতে ওয়াই ওয়ান মানে ওই বিন্দুটা বসায় দিবা। যেমন আমি ওয়াই ওয়ান সমান কত ধরছিলাম? এখানে টু ধরছিলাম, তাহলে এখানে টু বসায় দিবা। দ্যাটস ইট, আর কিছুই না। এক্স এর জায়গায় ওয়ান বসাবা, ওয়াই এর জায়গায় টু বসাবা, এখানে দেখো সেটা আমি বসায় দিছি, এবং সেটাকে লাস্টে রুট করে দিবা। এক্স্যাক্টলি হুবহু যা আছে তাই লিখবো, হুবহু যা আছে তাই লিখবো, শুধু এক্স এর জায়গায়, কারণ ভাই এটা তো দৈর্ঘ্য নির্ণয় করবো, দৈর্ঘ্য তো তার এক্স ওয়াই রিলেটেড পথ থাকবে না, সেটা তো একটা ভ্যালু হয়ে যাবে। যেমন এটাকে যদি আমি করি এস সমান রুট ওভার অফ এক্স এর জায়গাতে আমি এক্স ওয়ান মানে ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই এর জায়গাতে ওয়াই ওয়ান মানে টু স্কোয়ার প্লাস টু জি, এই যে টু জি ইন্টু এক্স ওয়ান, তাহলে টু জি ইন্টু এক্স ওয়ান, টু জি ইন্টু এক্স এর জায়গাতে এক্স ওয়ান প্লাস টু এফ ইন্টু ওয়াই এর জায়গাতে আমাদের ওয়াই ওয়ান কত? টু প্লাস সি। অ্যাকচুয়ালি তোমার এই জিএফসি আমি লিখছি, বাট এটা তোমার লেখা থাকবে না, তোমাকে এদের ভ্যালু লেখা থাকবে, মানে ডিরেক্টলি লেখা থাকবে। সমীকরণটা আর এইভাবে থাকবে না, তোমাদের হয়তো বা সমীকরণটা থাকবে এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু জি এক্স, সরি আবার টু জি কেন লিখি, টু এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল জিরো। তাই এখানে কি এক্স ওয়াইয়ের জায়গায় তুমি যদি জাস্ট বিন্দুটা প্রতিস্থাপন করে দাও এবং তাকে রুট করে দাও, তাহলে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাই হচ্ছে তোমার স্পর্শকের দৈর্ঘ্য। কথা বুঝতে পারলাম? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, এই গেল। এরপরে হচ্ছে আমাদের এরপরে আসি লাস্টে কিছু হালকা পাতলা কনসেপ্ট। মেইন কনসেপ্টগুলো মোটামুটি প্রায় শেষের দিকে অলমোস্ট। বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান নির্ণয়, মানে একটা বৃত্ত তোমাকে সমীকরণ বলে দিল। একটা বৃত্তের সমীকরণ বলা মানে তার সেটা একটা বৃত্ত নির্দেশ করতেছে। তোমাকে বলবে কোন একটা বিন্দু, সেই বিন্দুটা বৃত্তের বাহিরে আছে নাকি ভিতরে আছে। মনে করো একটা বিন্দু এখানে থাকতে পারে, একটা এখানে থাকতে পারে, একটা এখানে থাকতে পারে, একটা এখানে থাকতে পারে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে এই দুইটা বিন্দু বৃত্তের ভিতরে আছে, এই দুইটা বিন্দু বৃত্তের বাহিরে আছে। তোমার তো বিন্দুটার ভ্যালু দেওয়া থাকবে, হয়তো এটা হচ্ছে মনে করো ওয়ান মাইনাস ফাইভ এরকম কোনো একটা বিন্দু। তো এই যে বিন্দুগুলো দিবে সেটা কি বৃত্তের ভিতরে আছে নাকি বৃত্তটার বাহিরে আছে, সেটা আমরা নির্ণয় করতে পারি। যেমন এখানে আমি কয়েকটা বিন্দু দিলাম, মনে করো 5, 9 এই বিন্দুটা বৃত্তের বাহিরে, 4, 5 এটা বাহিরে আছে, 2, 3 এটা আবার বৃত্তের ভিতরে আছে। তাহলে আমরা কিভাবে জানবো এই বিন্দুগুলো বৃত্তের বাহিরে আছে নাকি ভিতরে আছে? এগুলো আমাদের এমসিকিউতে আসে, প্রয়োজন হয়। মনে করো বিন্দুটা হচ্ছে আমার x1 y1 দ্বারা বৃত্তের সমীকরণ সিদ্ধ করব। প্রথম কাজ, মানে আমাকে যে বিন্দুটা বলছে, মনে করো আমাকে বলছে 5 আর 9 এটা বৃত্তের ভিতরে না বাহিরে আছে, তোমাকে বৃত্তের সমীকরণ দিয়ে দিবে তারা। এই যেরকম একটা যে কোনো একটা সমীকরণ দিয়ে দিবে, মনে করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল 0 এরকম কোনো একটা সমীকরণ দিয়ে দিল। ঠিক আছে, এই সমীকরণটাকে বলবে যে এই বৃত্তটার এই বিন্দুটা ভিতরে আছে না বাহিরে আছে বলো। তাহলে তোমার কাজ হচ্ছে প্রথমে এটার x1 এটা y1, তাই না? এই বিন্দুটা এখানে বসাবা, এক্স এর জায়গায় x1 এর মান বসাবা, y এর জায়গায় y1 এর মান। বিন্দুটা বসায় তুমি সিদ্ধ করলে তার একটা ভ্যালু পাবা, সেই ভ্যালুটাকে নির্ণয় করবা। সেটাই দেখো প্রথমে বলছে যে এত দ্বারা সিদ্ধ করে তুমি একটা ভ্যালু নির্ণয় করবা আগে। এই যে x1 স্কোয়ার এটা এটা এগুলো যদি করে দাও একটা ভ্যালু পাবা। এবার ওই ভ্যালুটা পাওয়ার পরে এবার তোমার ডিসিশন আসবে। ডিসিশনটা কি? s ইকুয়াল যদি 0 হয়, মানে ওই ভ্যালুটা তোমার যদি 0 আসে,
তাহলে তুমি বলতে পারবা ওই বিন্দুটা বৃত্তের উপরে আছে। বৃত্তের উপরে আছে মানে কি? মনে করো এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এই বৃত্তের যে পরিধির উপরে যদি কোনো বিন্দু থাকে এটাকে বোঝায় বৃত্তের উপরে আছে বিন্দুটা, এই বৃত্তের উপরে আছে। কথা বুঝতে পারছি? এটা বোঝায় বৃত্তের উপরে আছে। এবার এস ইজ লেস দেন জিরো মানে ওই ভ্যালুটার মান হচ্ছে জিরো থেকে ছোট, দ্যাট মিনস নেগেটিভ। জিরো থেকে ছোট মানে কি? নেগেটিভ কোন একটা ভ্যালু, মাইনাস ভি, নেগেটিভ কোন একটা ভ্যালু। যদি ভ্যালুটা তোমার নেগেটিভ আসে দ্যাট মিনস তুমি বুঝতে পারবা ওই বিন্দুটা বৃত্তের ভিতরে কোথাও আছে। তার মানে এটা বুঝাবে এই বৃত্তের ভিতরে আছে, এটা হচ্ছে আমাদের বৃত্তের ভিতরে অবস্থিত। আবার তোমাকে বললো এস ইজ গ্রেটার দেন জিরো মানে কি? এটা পজিটিভ একটা ভ্যালু, পজিটিভ কোন একটা ভ্যালু আসলো, তুমি মানটা নির্ণয় করে দেখলা, তাহলে বুঝতে পারবা এই বিন্দুটা এই এরকম বাহিরে কোথাও আছে। যেমন বাইরে আছে না এটা, এই বিন্দুটা বৃত্তের বাহিরে আছে। কথাটা বুঝতে পারছি? তারপর আমরা একটা এক্সাম্পল দেখবো। আচ্ছা আমি একটা এক্সাম্পল দিই, যেমন এই যে যেটা বলছি সেটাই নির্ণয় করি। ধরো এই 5/9, 5/9 এর জন্য আমি এই বৃত্তটার জন্য নির্ণয় করবো। একটু দেখি করতে পারবো। আমার সমীকরণটা কি ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x প্লাস 3। র্যান্ডমলি একটা লিখলাম সমীকরণ, র্যান্ডমলি লিখলাম। সেই সমীকরণটাতে আমি জানতে চাই যে 5/9 এই বিন্দুটা, আচ্ছা 5/9 একটু ছোট মান নেই যাতে ক্যালকুলেশন করতে আমার সুবিধা হয়, 1 ধরো -2, এই বিন্দুটা বৃত্তের ভিতরে না বাইরে আছে? তো সেই ভ্যালুটাকে আমি এস ধরলাম। এস সমান কি আমরা জানি? কি করব ভাই? জাস্ট বিন্দুগুলো সিদ্ধ করে দিব। এটা শুদ্ধ করে দাও। এক্স এর জায়গাতে x1 এর মান কত? এটা x1 আমরা জানি, এটা হচ্ছে y1। তাহলে কি 1 স্কোয়ার এটা বাইরে অবস্থিত। -2 স্কোয়ার, তারপর -5 ইন্টু এক্স এর মান 1 প্লাস 3, এটা এটা সমান কত? 1 মাইনাস প্লাস 4 -5 প্লাস 3। তাহলে এখানে আমার কি কি আসতেছে? -5, এটা 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 কাটা, প্লাস 3 থাকে। এটা কি ইজ গ্রেটার দেন জিরো? তার মানে কোথায় অবস্থিত ভাই? বাইরে অবস্থিত। বাইরে। এটা হচ্ছে আমার এমসিকিউর জন্য। ইজি না? পারবো? হ্যাঁ ভাইয়া পারবো। ওকে, এর পরবর্তীতে আসি আমরা। এরপরে কি বলছে আমাদের যে দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি হবে? দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা, এগুলো আমরা জানি না আগে পরে পড়ছো কিনা, ক্লাস 9-10 এরকম কিছু ছিল। ক্লাস 9-10 হ্যাঁ ছিল, যে দুইটা বৃত্ত যদি পরস্পরকে বাইরের দিক থেকে এমন স্পর্শ করে তাহলে তার কেন্দ্রদ্বয়ের দূরত্বটা, মনে করে কেন্দ্র দুইটার দূরত্ব কি হবে? এই কেন্দ্র দুইটার দূরত্ব হবে, হ্যাঁ, ব্যাসার্ধ দ্বয়ের যোগফল। এটাই তো, এটা R1 আর R2 যদি ব্যাসার্ধ হয় তাহলে সেই ব্যাসার্ধ দুইটাকে আমি যোগ করলে আমি কি পাবো? তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব। এটা কখন? যখন বাহির থেকে স্পর্শ করবে, এবং এই কথাটাকে বলা হয় বহিঃ স্পর্শ। একটা কথা গেল। ওকে, এরপরে আসি আমরা অন্তঃ স্পর্শ। অন্তঃ স্পর্শ মানে আমরা জানি একটা বৃত্তকে সেকেন্ড আরেকটা বৃত্ত ভিতরের দিক থেকে এরকম স্পর্শ করবে। ধরো প্রথম বৃত্তটার কেন্দ্র হচ্ছে এই জায়গায়, লাল বৃত্তটা, আর নীল বৃত্তটা ছোট বৃত্তটার সেন্টার হচ্ছে এই জায়গায়। এদের দূরত্বটা কি হবে ভাই? বড়টার, হ্যাঁ, বড়টার ব্যাসার্ধ থেকে ছোটটার ব্যাসার্ধটা এবার বিয়োগ হবে, যেহেতু ভিতরে আছে। এদের দূরত্বটা, এই দূরত্বটা হবে বড়টার ব্যাসার্ধ মাইনাস ছোটটার ব্যাসার্ধ। তাহলে যে এবি সমান মানে মধ্যবর্তী দূরত্ব হবে R1 পার্থক্য R2। এটা হচ্ছে মাইনাস সিম্বল বোঝায় বাট ডিফারেন্স বোঝায়। এটা আমাদের কি বোঝায়? R1 মাইনাস R2 হইতে পারে, অথবা R2 মাইনাস R1ও হতে পারে। এই জিনিসটাই আমাকে বোঝায় এটা থেকে। তো কোন কোথাও যদি এরকম সিম্বল প্রায় হয়তো বা দেখতে পাইছো যেরকম লিখে দিছে, এটা দ্বারা বোঝায় পার্থক্য। সেই পার্থক্যটার ক্ষেত্রে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। এখন সেটা হতে পারে R1 মাইনাস R2 অথবা R2 মাইনাস R1। কথা বুঝতে পারলাম? ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, এর পরবর্তীতে আমাদের দুইটা বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা দুটা বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। দুটা বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্ত মানে কি? মনে করো দুইটা বৃত্ত, আমি হচ্ছে এখানে আঁকি, এই একটা বৃত্ত, এটা আরেকটা বৃত্ত, এই দুইটা নীলবৃত্ত আছে। এই দুইটা নীলবৃত্ত কোথায় ছেদ করছে ভাই? এই একটা লাল বিন্দুতে, একটা লাল বিন্দু, এই দুইটা বিন্দুতে ছেদ করছে, তাই না? এই দুইটা বিন্দু দিয়ে যাবে এরকম আমি আরেকটা বৃত্ত আঁকতে চাই। এই যে লাল বৃত্তটা হচ্ছে এরকম, এই কন্ডিশন অনুযায়ী এই লাল বিন্দুটাই হচ্ছে আমাদের কন্ডিশন অনুযায়ী যে বৃত্তটার কথা বলছে সেই বৃত্তটার সমীকরণ। এই বৃত্তটার সমীকরণে আমাকে নির্ণয় করতে বলছে। কথাটা বুঝছো কিনা? কথাটা আবার পড়ো, এরপরে হচ্ছে বোঝার চেষ্টা করো। দুইটা বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ, তার মানে আমার এই লাল বৃত্তটার সমীকরণ বের করতে বলছে। কথাটা বুঝতে পারছি?
জি ভাইয়া। ওকে, তো এটা আমি দেখো এখানে চিত্রটা দেখাইছি, এই নীল দুইটা বৃত্ত আর এই লাল বৃত্তটা হচ্ছে আমার ওদের ছেদ বিন্দু দিয়ে গেছে এটা। ওকে, এখন কথা হচ্ছে এটা আমরা জানবো কিভাবে। ধরো প্রথম যে বৃত্তটা, সেই বৃত্তটার সমীকরণকে আমি S1 সমান 0, S1 বলতে বৃত্তটার সমীকরণটা লেখার পরে সেটা সমান 0, আর দ্বিতীয় বৃত্তটাকে আমি S2 দ্বারা প্রকাশ করলাম। মানে একটা, এটা হচ্ছে S1, সবকিছু বাম পাশে রাখলে এটা যে সমীকরণটা পাবো সেটা S1, আর দ্বিতীয় বৃত্তটার জন্য সেটাকে আমি S2 দ্বারা প্রকাশ করছি। সো যেখানে আমি S1 বা S2 লিখবো সেটা দ্বারা তুমি ফুল সমীকরণটাই বুঝবা। যে মনে করো এই যে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x +3 এরকম কিছু একটা, এইটা এই পুরোটা সমীকরণটাই হচ্ছে আমার S1 বুঝাইতাছি। এইটুকু হচ্ছে আমার S1 এর ভ্যালু, S1 এর ভ্যালু এইটুকু বুঝাইলাম। ওকে, তাহলে আমাদের এই লাল বৃত্তটার সমীকরণ হবে S1 মানে প্রথম বৃত্তটার সমীকরণ প্লাস কে ইন্টু S2 মানে দ্বিতীয় বৃত্তটার সমীকরণ। মানে প্রথম আর দ্বিতীয় বৃত্তটা যোগ করব এবং একটা বৃত্তের সাথে আমি একটা ধ্রুবপদ, অজানা একটা ধ্রুবপদ কে ধরবো। এখন তুমি বলতে পারো ভাইয়া কাকে S1 ধরবো কাকে S2 ধরবো, সেটা ডাজেন্ট ম্যাটার, তুমি যে কাউকে S1 S2 ধরতে পারো। মানে একটা বৃত্ত লিখবা, আরেকটা বৃত্তের সাথে কে একটা ধ্রুবপদ গুণ হবে, এবং কেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু যেটার মান আমরা এখনো জানি না। ঠিক আছে, জানলে তো আমরা যোগ করলেই চলে আসবে, কিন্তু আমরা তো জানি না, সেই ভ্যালুটা আমার নির্ণয় করতে হবে। এখন ওই ভ্যালুটা নির্ণয় করার জন্য তোমাকে কোনো না কোনো একটা কন্ডিশন দেওয়া থাকবে, যে কোনো একটা কন্ডিশন দেওয়া থাকবে যার মাধ্যমে তুমি কে এর ভ্যালুটা পেতে পারো। কি দেওয়া থাকবে ভাই? ধরো এটারই একটা বিন্দু দিয়ে দিল, যে তুমি যেই বৃত্তটার সমীকরণ জানতে চাও, এই যে লাল বৃত্তটার সমীকরণ, সেই লাল বৃত্তটার উপর যে কোনো একটা বিন্দু, মনে করো এই বিন্দুটা দিতে পারে বা এখানে একটা বিন্দু দিতে পারে, মানে যে কোনো জায়গাতে ওই লাল বৃত্তের উপরে যে কোনো জায়গাতে একটা বিন্দু তোমাকে দিয়ে দিতে পারে। কথা বুঝতে পারলাম? এটা যদি দিয়ে দেয় তার মানে কি, এই বৃত্তটার সমীকরণে এটাই তোমার এই লাল বৃত্তটার সমীকরণ, এই লাল বৃত্তটার সমীকরণ আমার অজানা মান হচ্ছে কে। তো আমাকে যদি বিন্দু দিয়ে দেয়, আমি বিন্দু দ্বারা এই পুরোটাকে সিদ্ধ করে দিতে পারি। সিদ্ধ করা মানে কি, এক্স এর জায়গাতে x1 এর ভ্যালু বসাবো, মানে ওয়াই এর জায়গায় y1 এর ভ্যালুটা বসায় দিব, তাহলে আমার কে এর মানটা চলে আসবে না ভাই? আর যদি কে এর মানটা চলে আসলো, ধরো কে এর মানটা চলে আসলো 5, এরকম কোনো একটা ভ্যালু চলে আসলো, সেই কে এর মানটা তুমি যদি এখানে আবার বসায় দাও, এই পুনরায় এটার 1 নং ধরে নিছিলা, সাপোজ 1 নং ধরছিলা, দেন এখানে আবার বসায় দাও, তাহলে কিন্তু তোমার বৃত্তটার সমীকরণ চলে আসবে। ওই যে আমরা সমান্তরাল রেখার সমীকরণ, কোন একটা রেখার সমান্তরাল রেখার সমীকরণ, কোন একটা রেখার লম্ব রেখার সমীকরণ বের করতে গেলে আমরা আগে কে ধরে নিতাম, পরে ওই বিন্দু দ্বারা সিদ্ধ করে দিলে আমরা ভ্যালুটা চলে আসতো না, এরকম ভাবে এখানেও সেম ওই কাজটাই, জাস্ট প্রসেসটা একটু ভিন্ন, বাট কাজটা ওইটার মতোই। বুঝতে পারছি এটা? কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া, আপাতত আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আরো কিছু কি করতে হবে, করতে হবে চ্যাপ্টারটা, সমস্যা নেই, এই তো অলমোস্ট শেষের দিকে চলে আসছি আমরা। আর একটু নোটটা আবার রিভাইজ দিতে হবে ভাই, 2-3 বার নিজে রিভাইজ দিতে হবে, চিত্রগুলো নিজে একটু হাতে ড্র করতে হবে। চিত্রগুলো ভাই আমি নিজে ড্র করছি, তুমি নিজে নিজে বাসায় বসে, এই যে আমি তোমাকে যেইভাবে বুঝাইলাম, নিজে একটা সূত্র পড়ার পর নিজে আবার চিত্রটা ড্র করে নিজেকে একটু বুঝাবা, আচ্ছা এইটা এইখানে আছে, এই জিনিসটা সমীকরণ নির্ণয় করতে হবে আমার, এই প্রসিডিউরে এইটা আগে এই কে এর মান ভ্যালু বের করতে হবে, আগে এটা লিখবো, দেন সেখান থেকে কে এর ভ্যালু বের করবো, সেটা আবার আগের জায়গাতে বসায় দিব, তাহলে আমার সমীকরণ চলে আসবে। প্রসিডিউরটা চিন্তা করতে হবে, চিত্রগুলো আঁকতে হবে। যা সূত্রগুলো পড়ো না ভাই, শুধু সূত্রগুলো পড়লে এই সূত্র তোমার জীবনও মাথায় থাকবে না, আর তুমি চিন্তা করতে পারবে না। চিত্রগুলো আইকা আইকা পড়ো বাসায় বসে। ওকে, এরপরে আসি আমরা দুইটা বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ। দুইটা বৃত্তের সাধারণ জ্যা, ভাই দুইটা বৃত্তের সাধারণ জ্যা মানে কি, এটা আমি একটু নিচে যদি আঁকি, এই একটা মনে করো নীল বৃত্ত, এই আরেকটা নীল বৃত্ত, এই দুইটা বৃত্ত যেই দুইটা বিন্দুতে ছেদ করছে ভাই, ওই দুইটা বিন্দুতে তুমি যদি যোগ করে দাও, তাহলে এই যে রেখাটা পাইলে এটা একটা কি সাধারণ জ্যা না? এটা কিন্তু একটা সাধারণ জ্যা। কারণ আমরা জানি জ্যা মানে কি, জ্যা মানে হচ্ছে একটা বৃত্তের যে কোনো দুইটা বিন্দুকে কানেক্ট করলে যে রেখা পাই সেটাই হচ্ছে আমাদের জ্যা। তাহলে এই দুইটাকে কানেক্ট করলে দেখবা তুমি এই নীল বৃত্তটারও কি কানেকশন, মানে একটা জ্যা পাও, আবার এইটার একটা কানেকশন জ্যা পাও। আর আমরা সাধারণ মানেই জানি কমন, তো সাধারণ জ্যা মানে কমন জ্যা, মানে যেই জ্যাটা এই দুইটা বৃত্তের মধ্যেই আছে। তো এটাই বলছে দুইটা বৃত্তের সাধারণ জ্যা। এখন কথা হচ্ছে দুইটা বৃত্তের সাধারণ জ্যা তুমি তখনই পাবা যখন তারা পরস্পরকে ছেদ করবে। যদি তারা পরস্পরকে ছেদ না করে, জীবনও তুমি সাধারণ জ্যা পাবা না। মনে করো দুইটা বৃত্ত পরস্পরকে এভাবে স্পর্শ করলো, তাইলে তুমি জীবনও সাধারণ জ্যা পাবা না। আবার দুইটা বৃত্ত পরস্পরকে ছেদই করে নাই, একজন আরেকজন থেকে দূরে আছে, তাহলে তুমি জীবনও সাধারণ জ্যা পাবা না। অনলি যখন তারা ছেদ করবে তখনই তুমি সাধারণ জ্যাটা পাবা।
এবং সাধারণ জ্যাটা কিন্তু ভাই একটা সরল রেখা। দ্যাট মিনস সাধারণ জ্যার যে সমীকরণটা বের করতে বলছে, এই জ্যাটা কিন্তু একটা সরল রেখা, দ্যাট মিনস একটা সরল রেখার সমীকরণ বের করতে হবে। এটাই দেখো লিখে দিছি, সাধারণ জ্যা এটা একটা সমীকরণ বের করতে হবে যেটা হচ্ছে একটা রেখা। এই সাধারণ জ্যার সমীকরণটা কিভাবে বের করবা, এটা একদম ইজি ভাই, অনেক ইজি এটা, এবং এটা অনেক ইম্পর্টেন্ট প্লাস অনেক ইজি। এইটাই এই সূত্রটা, যে তোমার আগে দুইটা বৃত্তের সমীকরণ তো তোমাকে বলে দিবে এই দুইটা বৃত্তের সমীকরণ আছে, তারপর তোমাকে বলবে সাধারণ জ্যার সমীকরণ, তাই তুমি কি করবা, একটা বৃত্তের সমীকরণ থেকে জাস্ট আরেকটা বৃত্তের সমীকরণ বিয়োগ করে দিবা, আর কিচ্ছু না, একদম সহজ জিনিস। জাস্ট একটা বৃত্তের সমীকরণ থেকে আরেকটা বৃত্তের সমীকরণকে বিয়োগ করে দিবা। তবে হ্যাঁ, এইখানে একটা কথা আছে কি, যে তোমার এই দুইটা বৃত্ত যে আছে, দুইটা বৃত্তেরই এক্স এর সহগগুলো তোমার আগে ওয়ান বানায় নিবা সব সময়। মেন কথা হচ্ছে সমান বানায় নিতে হবে, তো তুমি সবসময় চেষ্টা করবো অবশ্যই ওয়ান বানায় নেওয়ার। ধরো S1, এটার বৃত্তটা সমীকরণ আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল ধরো 5, আমি একদম শর্টই লিখলাম। আর এটা সমীকরণ আছে মনে করো 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল হচ্ছে -10 ইকুয়াল 0, এরকম কিছু একটা। ঠিক আছে, তো তোমার আগে কাজ হচ্ছে এটা তো অ্যাকসেপ্ট করে নিব অবশ্যই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সব কিছু অ্যাকসেপ্টে নিয়ে আসতে হবে অবভিয়াসলি, এটা মাস্ট। কারণ তোমার এই যে S1 ইকুয়াল 0 বলছো, তো সব কিছু বাম পাশে থাকলে এই ডান পাশের এই অংশটুকু তুমি S1 বলতে পারবা, এটা হচ্ছে S1। আর এই এটার বাম পাশে যা আছে এটুকু হচ্ছে আমার S2। এখন কথা হচ্ছে তুমি এটা ডিরেক্টলি বিয়োগ করতে পারবা না, ডিরেক্টলি বিয়োগ করলে তাহলে কিন্তু তুমি সাধারণ জ্যার সমীকরণ পাবা না। কারণ কি বলতে পারবা, যে দুইটা সমীকরণ এখন যদি বিয়োগ করো কেন পাবা না, কেউ বলতে পারবা একটু রিজনটা? আচ্ছা দেখো, এখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যে আছে, তুমি যখন বিয়োগ করবে এটা একটা রেখার সমীকরণ বের হবে। রেখার সমীকরণে কখনো স্কোয়ার থাকে না, আমি বলছি। এখন ওদের যদি সহগ সমান না হয়, তাহলে তুমি তো বিয়োগ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা যাবে না, থেকে যাবে। যেমন এটা থেকে এটা যদি বিয়োগ করো, তাহলে তোমার দেখা যাবে কি -4x স্কোয়ার থেকে যাবে, -4y স্কোয়ার থেকে যাবে, তাহলে তো একটা ঝামেলা। এটা হইলে তো হইলো না, তোমার সরলরেখাতে তো আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রিলেটেড পথ থাকবে না। তো এই জন্য তোমার প্রথম কাজ হচ্ছে দুজনের এক্সের সহগটাকে আগে ওয়ান বানায় নেওয়া, যদি না থাকে দেন বিয়োগ করা, যাতে করে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা কাটা চলে যায়, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এই পদগুলো না থাকে। এই কথাটা আমি নোটে দেখো লিখেও দিছি, যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর সহগ উভয় সমীকরণ অবশ্যই সমান হতে হবে, মানে একই রকম হতে হবে, তাহলেই তুমি বিয়োগ করলে তারা কাটা যাবে। দেন তুমি এখন কিন্তু ভাই আসলে তো কাটাকাটি যায় না। এই যে ভাই এই প্রশ্নটা হইলো তোমার, এটা একদম শুরুতেই শিখে আসছি না, এটা তুমি কি করতে পারো ভাই, 5 দ্বারা ভাগ করলেই হয়ে যায় না? কষ্ট করে আলাদা করে নিব আগে, বুঝতে পারছি। এই যে এটা আমি দেখা দিচ্ছি, এই যে এটা 5 দ্বারা ভাগ করো, 5 দ্বারা ভাগ করলে কি হবে ভাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা 5 দ্বারা ভাগ করলে কত, -6 ডিভাইডেড বাই 5x, তারপর এটা 5 দ্বারা ভাগ করলে কত, -2 ইকুয়াল 0, এই তো হয়ে গেছে, শেষ। Done। এখন বিয়োগ করে দাও, জাস্ট একটা লাইন তোমার করতে হবে, বুঝতে পারলাম? ক্লিয়ার কিনা তাড়াতাড়ি বলো। হ্যাঁ ভাইয়া। ওকে ওকে, এই তো শেষ, ডান আমাদের চ্যাপ্টারের কনসেপ্ট। যেভাবে বললাম বাসায় বসে ভাই ওইভাবে প্র্যাকটিস করো, ঠিক আছে এটা। আর নয়তো কিন্তু এইটা ভালো না পারলে তুমি কোনিকে গিয়ে আবার আটকাবা। 3টা চ্যাপ্টার একটা আরেকটার সাথে রিলেটেড, চিত্রগুলোর সাথে একটা আরেকটার সাথে মোটামুটি রিলেটেড, একটা ভালো বুঝলে আরেকটা ভালো বুঝবা, বিন্দুগুলো বুঝতে হবে। এই তো আমি কি এখন সিকিউএমসিকিউতে দেখাবো নাকি কিছু? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, যান যান। আচ্ছা ঠিক আছে। সিকিউএমসিকিউতে দেখো এখানে দেখতে, প্রথম সিকিউটা দেখো কি বলছে আমাদের, যে ঢাকা বোর্ড 25-এ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্রথম একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিছে, সেকেন্ডেও একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিছে। দেন তোমাকে বলতাছে যেটা, যে -3 1 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। আমি পড়ে আসছি শুরুতেই, ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে, আমি প্রথমে এখান থেকে দেখায় দিব, এখান থেকে দেখাচ্ছি ভাই, যেহেতু সময় অল্প, সো প্রত্যেকটা অঙ্ক করতে গেলে একটা সৃজনশীল মোটামুটি ভালো টাইম লাগে, ঠিক আছে। এই জন্য আমি এখান থেকে দেখাই দিব, যদি কোনোটা বুঝতে সমস্যা হয় দেন বইলো, এটা আমি আলাদা নোটে করা দিব অঙ্কটা, ঠিক আছে। আমি জাস্ট হচ্ছে এখানে মেইন আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি তোমাকে যে কনসেপ্টগুলো পড়াইলাম সেই কনসেপ্টগুলো আমি ধরা দেয়া, ঠিক আছে, এটা যে কিভাবে ইউজ হইতাছে এখানে কনসেপ্টটা কিভাবে আমি বুঝতে পারবো। স্পর্শ করে ইনফরমেশন দিয়ে তো কোনো লাভ হইলো না। কোনটা বুঝলাম না?
মানে ওই যে y অক্ষকে স্পর্শ করে, হ্যাঁ হ্যাঁ, এটা তো আর লাগবে না। এটা লাগবে না বলতে বুঝলাম না ঠিক কথাটা। মানে এটা কি লাগবে ইনফরমেশনটা যে y অক্ষকে স্পর্শ করে? হ্যাঁ অবশ্যই, এই যে এখানেই তো ব্যবহার হবে। এই যেমন কি এখানে, হবে? এই যে এখানে দেখো কি বলছে যে এত কেন্দ্র বিশিষ্ট বৃত্ত y অক্ষকে স্পর্শ করে, বৃত্তটা সমীকরণ। ও আচ্ছা, ব্যাসার্ধ নির্ণয় করার জন্য, হ্যাঁ, বুঝছি। এখন কথা হচ্ছে তুমি ব্যাস, আমি একটা বলছি যে তুমি একটা বৃত্তর, তুমি একটা বৃত্তের সমীকরণ কিভাবে কিভাবে জানতে পারো সেটা আগে জানো, মাথায় নিও। একটা বৃত্তের সমীকরণ জানতে গেলে তোমার জি, এফ, সি, যদি এই তিনটা ভ্যালু জানো তাহলে তুমি বৃত্তের সমীকরণ জানতে পারবা। এটা একটা এক নাম্বার কন্ডিশন, একটা কথা। দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে, যদি তুমি বৃত্তের কেন্দ্র জানো, কি জানো ভাই, কেন্দ্র জানো আর ব্যাসার্ধ জানো, এই দুইটা জিনিস যদি জানো তাহলে তুমি বৃত্তের সমীকরণ বের করতে পারবা। কিভাবে, যদি এটা জানো তাহলে তুমি সাধারণ স্ট্যান্ডার্ডে নিবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। এই স্ট্যান্ডার্ডে নিলে তাহলে তুমি বৃত্তের সমীকরণ জানতে পারবে। আর যদি তুমি কেন্দ্র আর ব্যাসার্ধ জানো তাহলে কোনটা নিবা, ওই যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার সমান আর স্কোয়ার। এই জায়গাতে তুমি কেন্দ্র আর ব্যাসার্ধের মান বসায় দাও, সমীকরণ পেয়ে যাবা। এই জায়গায় তুমি জি এফ সি এর মান বসায় দাও, সমীকরণ পেয়ে যাবা। এই দুইটা কথা একেবারে মাথায় সেট করে রাখবা যে আমি এই দুইটা ওয়েতে একটা বৃত্তের সমীকরণ জানতে পারি। একটা হচ্ছে জি এফ সি এর মান জানলে সাধারণ সমীকরণে বসাবো, আর একটা হচ্ছে কেন্দ্র আর ব্যাসার্ধ জানলে এই স্ট্যান্ডার্ডে বসাবো, তাইলে আমি বৃত্তের সমীকরণ জানতে পারবো। আর তোমার ম্যাক্সিমাম কাজ, মানে বৃত্তের কোয়েশ্চেনে ম্যাক্সিমাম টাইম তোমাকে বিভিন্ন শর্তে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবে, বিভিন্ন শর্তে। তো আগে তোমার তো জানতে হবে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি কি কি ওয়েতে। এই দুইটাই হচ্ছে আমার মেইন প্রাইমারি ওয়ে যাদের মাধ্যমে আমি একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি। এইটুকু বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে ঠিক আছে, এবার হচ্ছে এই প্রশ্নটা দেখি আমরা। আচ্ছা, এখানে আমাদের বলছে যে ওয়াইকক স্পর্শ করে, তো ওয়াইকক স্পর্শ করলে সেখান থেকে আমার টার্গেট হচ্ছে ব্যাসার্ধ নির্ণয়। দেখো ফার্স্টে আমার ব্যাসার্ধ নির্ণয় করছে কন্ডিশন দিয়া, প্রপার হতে যায়। ঠিক আছে এটা। দেন হচ্ছে আমার সমীকরণের শর্ত দিয়ে দিছি ওই এক্স মাইনাস আলফার, দেন অঙ্ক হয়ে গেছে এটা, কারণ আমাকে কেন্দ্র দিয়ে দিছিল। খ নম্বরে বলছে কি, একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 2 নং বৃত্তের সাথে এক কেন্দ্রিক, 2 নং বৃত্তের সাথে এক কেন্দ্রিক এবং 1 নং বৃত্ত ও এক্স ইকুয়াল 4 রেখার ছেদবিন্দু দিয়ে যায়, রেখার এক্স ইকুয়াল 4 রেখার ছেদবিন্দু দিয়ে যায়। ভাইয়া কেন্দ্রিক আচ্ছা মানে? আচ্ছা, এই জিনিসটা দেখো বুঝাচ্ছি, চিত্র আঁকছি। এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। Okay. এবার তোমাকে বলছে যে দুইটা বৃত্ত, তো দুইটা বৃত্ত যদি আমি আঁকি, মনে করে একটা বৃত্ত আঁকলাম, আরেকটা বৃত্ত যে আছে সেটা, এটার সেন্টার মনে করো হচ্ছে এইখানে, আরেকটা বৃত্ত যে হবে সেইটার সেন্টারও এই জায়গাতেই হবে, এক কেন্দ্রিক। এই জন্য বলছে যে এক কেন্দ্রিক মানে হচ্ছে একটা বৃত্ত, বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 2 নং বৃত্তের সাথে এক কেন্দ্রিক। আগে আমি চিত্রটা যদি এটা বুঝে একটু ড্র করি, এখানে যে 1 নং বৃত্ত ও এক্স ইকুয়াল 4 রেখার ছেদবিন্দু, তো 1 নং বৃত্তটা আমার কি হবে, যদি বলি 1 নং বৃত্তটা আমি মনে করো আঁকলাম এখানে, 1 নং বৃত্তটা এক্স ইকুয়াল 4 রেখাটা কোথায়, আচ্ছা 1 নং বৃত্তটা মনে করো আমি এখানে আঁকলাম যে এইরকম ভাবে আছে কালো বৃত্তটা, এবং এক্স ইকুয়াল 4 রেখাটা কোথায় থাকবে, ধরো এক্স ইকুয়াল 4 রেখাটা আছে এই জায়গাটা। এক্স ইকুয়াল 4 মানে কি বলছিলাম আমরা, যেটা ইকুয়াল সামথিং ওইটা হচ্ছে কি ওই এক্স অক্ষের উপর লম্ব, এটা হচ্ছে এক্স ইকুয়াল 4, এইটার উপর লম্ব, এটার উপর লম্ব, এটা হচ্ছে আমার এক্স ইকুয়াল 4, এক্স ইকুয়াল 4, ঠিক আছে। এই হচ্ছে আমার ছেদবিন্দু, এটা বুঝলাম যে এটা হচ্ছে আমার ছেদবিন্দু এটা। এখন এই যে এটা হচ্ছে 1 নং রেখা ভাই, এটা হচ্ছে 1 নং রেখা, আর এটা হচ্ছে আমার এক্স ইকুয়াল 4, এই দুইটার ছেদবিন্দু আমি পাইলাম। এখন আমাকে বলছে একটা বৃত্তের মানে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলতেছে, একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা কেন্দ্র 2 নং বৃত্তের সাথে এক কেন্দ্রিক, মানে 2 নং বৃত্তটার কেন্দ্র যা, 2 নং কোনটা ভাই, এই দুই নীল কালারটা যে আঁকছি, সবার প্রথমে নীল কালারটা যে আঁকছি এটা হচ্ছে 2 নং। এই 2 নং বৃত্তটার কেন্দ্র যেখানে আছে আমার ওই যেটা নির্ণয় করতে বলছে সেই বৃত্তটার কেন্দ্র ওই একই জায়গাতে আছে, এবং সেই বৃত্তটা আমার কি হবে, সেই বৃত্তটা আমার এই যে এটা ছেদ করে যাবে, এই যে এখানে যে সরল রেখা, এটা আসলে বৃত্তটা আমি এখানে দিয়ে ফেলছি, এটা আমি এখানে না দিয়া আমি অন্য জায়গাতে ধরি। আমি ধরো এটা ধরলাম, সাপোজ কোনটা ধরবো,
আচ্ছা, এটা আমি আরেকবার আঁকি। আচ্ছা ধরো এটা ধরলাম, এই বিন্দুটা ধরলাম, কথার কথা ওইটাও ধরতে পারি যে আমার কি এমন একটা বৃত্ত, মনে করি সবুজ কালারের বৃত্তটা নির্ণয় করতে হবে যার সেন্টারও এই নীল বৃত্তটার এখানে আছে এবং সেটাই ছেদ বিন্দু দিয়ে যাবে। কথাটা এরকম ভাবে বলছে আর কি। তাহলে আমার এই সবুজ বৃত্তটার সমীকরণ নির্ণয় করতে বলছে, যে এই সবুজ বৃত্তটার সমীকরণটা তুমি নির্ণয় করে দেখাও। ঠিক আছে, কন্ডিশনটা একটু ঝামেলার, কিন্তু ম্যাথটা আমি বুঝাই আরেকটু, তাইলে তুমি বুঝতে পারবা যে আসলে কিভাবে কি করতে হবে। প্রথম কথা হচ্ছে আমার যে মেইন যেটা কথা, যে তোমার এই দুইটার ছেদবিন্দু দিছে, ওই ছেদবিন্দু দিয়া যে বৃত্তটা যাবে তার সমীকরণ জানতে চাইছে। একটু আগে আমরা যেটা পড়ছিলাম, মানে কনসেপ্টে যেটা পড়ছিলাম সেটা কি পড়ছিলাম ভাই, দুইটা বৃত্ত যদি ছেদ করে তাহলে তাদের ছেদবিন্দু দিয়া যেই বৃত্তটা যাবে তার সমীকরণ নির্ণয় করা আমরা শিখছিলাম। তার সমীকরণ নির্ণয় করা কিভাবে শিখছিলাম, যে আমার একটা সমীকরণ মাইনাস মাইনাস করছিলাম না প্লাস করছিলাম, প্লাস করছিলাম না, প্লাস কে ইন্টু এস টু, এটা ছিল তাই না, যে এস ওয়ান প্লাস কে ইন্টু এস টু, এটা ছিল না আমাদের, মানে একটা ধ্রুবপদ গুণ হইতো। বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এখন কথা হচ্ছে তোমার যদি আমাদের এইটা বৃত্ত না হয় আমাদের অন্য কিছু হইতো, ধরো মনে করো হচ্ছে সরল রেখা, তাহলে এখানে আমার দিছে একটা বৃত্ত, সেটা আমি নীল কালারই আঁকি, যে একটা বৃত্ত আর একটা সরল রেখা। এবার তোমাকে বলছে এই বৃত্ত সরলরেখা যে বিন্দুতে ছেদ করছে সেইখান দিয়ে যে বৃত্তটা গেছে তার সমীকরণ নির্ণয় করতে বলতেছে এটা। তাহলে আমার কি করতে হবে, প্রথমত সেম আগের মতো প্রথম যে বৃত্তটা আছে সেই বৃত্তটার সমীকরণ লিখে, যে বৃত্তটার সমীকরণ লিখলাম এস ওয়ান। কিন্তু এবার তো হচ্ছে আমার সেকেন্ড বৃত্ত দেয় নেই, সেকেন্ডটা আমার দিয়েছে হচ্ছে একটা সরলরেখা, তার মানে প্লাস কে ইন্টু আমার সরলরেখার সমীকরণ। সরলরেখার সমীকরণটাকে আমি কি ধরলাম, ধরো আমি আর ধরলাম বা অন্য কিছু ধরলাম, যদি এটা স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমার এস দ্বারা প্রকাশ করা উচিত, তারপর আমি ধরো এটা সি ওয়ান ধরলাম, সি ওয়ান স্ট্রেট লাইনের জন্য এটা। ঠিক আছে, এটা সাধারণত তোমার বৃত্তের ক্ষেত্রে এটা এস ওয়ান দ্বারা প্রকাশ করে, বাট অ্যাকচুয়ালি উচিত ছিল হচ্ছে সি দ্বারা প্রকাশ করা, মানে সার্কেলের সমীকরণগুলোকে সি দ্বারা প্রকাশ করা উচিত ছিল, সার্কেলে সি আর স্ট্রেট লাইনে এস, বাট তারা প্রকাশ করে এস দ্বারাই প্রকাশ করে, বইতেও দেখবে এস দ্বারা দেয়া, এই জন্য। এখানে কি চেঞ্জ হলো, জাস্ট কিছুই না ভাই, আগের মতোই সব কিছু হলো, জাস্ট এস ওয়ান আর এস টু ছিল, এখানে এস ওয়ান আর সি ওয়ান। কনসেপ্টটা বুঝতে পারছি, কনসেপ্টটা আগের মতোই, জাস্ট সরল একটা। বুঝতে পারছি না। হ্যাঁ, আগে ছিল দুইটা বৃত্ত, এখন হচ্ছে একটা বৃত্ত একটা সরলরেখা, কিন্তু সূত্রের প্যাটার্ন একই রকম আছে। ওকে, তো যেহেতু এই জিনিসটা যদি আমি এখানে এবার দেখি, তাহলে প্রথমত আমি কি করব, যে আমার 2 নং বৃত্তটাকে লিখলাম, লেখা সেখান থেকে বৃত্তের জানলে তার কেন্দ্র জানতে পারি, সেই কেন্দ্রটা দেখো আমি আগে নির্ণয় করছি, 2 নং বৃত্তের কেন্দ্র, কারণ আমার কেন্দ্রটা লাগবে। কেন? কারণ আমাকে আগেই বলে দিছে যে আমার যেই বৃত্তটার সমীকরণ, এই যে সবুজ বৃত্তটার সমীকরণ আমি জানতে চাই, এই বৃত্তটার সমীকরণ আর আমার যে 2 নং বৃত্তের সমীকরণ, দুইজনের সেন্টার একই জায়গাতে আছে না ভাই, একই জায়গাতে আছে, বলো। হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমি যদি কোনোভাবে সবুজ বৃত্তটার সেন্টার জানতে পারি বা আমি নীল বৃত্তটার সেন্টার জানতে পারি, তাহলে আমি বলতে পারবো সবুজ বৃত্তটার সেন্টার কি হবে সেটা আমি বলে দিতে পারবো, কারণ দুইটা সেন্টার তো এক কেন্দ্রিক বলে দিছি একই জায়গাতে। এই জন্য আগে আমি 2 নং এর সেন্টারটা আগে আমি জেনে নিতে হবে, তো আমি আগে জেনে নিলাম, 2 নং বৃত্তটা লিখলাম, সেখান থেকে সেন্টার বের করলাম, এটা তো আমরা পারবো ইজি। এরপর হচ্ছে 1 নং বৃত্ত আর x = 4, এই যে দুইটা সরলরেখা আছে, দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ কি হবে, এই যে মাত্র যেটা পড়লাম, যে আমাদের কি দুইটা বৃত্তের সমীকরণ লিখবো। ধরো প্রথম বৃত্তটা আমার হচ্ছে 1 নং বৃত্তটা কি ছিল ভাই, 1 নং বৃত্ত ছিল আমার এই যে এটা, এটা তো 1 নং বৃত্তটা যদি আমি লিখি যে x² + y² - 6x - 8 প্লাস k ইন্টু আমার সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ কি ছিল ভাই, x ইকুয়াল, এই যে x = 4, তাহলে আমি কি লিখতে পারি x - 4 = 0, তাহলে আমি এখানে কি লিখবো k ইন্টু x - 4 = 0। এই কথাটা লিখতে পারি কিনা এটা বলো, আমি লিখতে পারি। এইখানে ভাই এইটুকু হচ্ছে আমার বৃত্তের সমীকরণ আর এইটুকু হচ্ছে আমার সরলরেখার সমীকরণ। বুঝতে পারছি কিনা, এটা কিন্তু আগের যে সূত্রটা পড়ছি সেখানেই। এইটুকু ক্লিয়ার? আচ্ছা, যদি এইটুকু ক্লিয়ার হয় দেন এইটাকে এবার আমি আমার যে বৃত্তের মেইন স্ট্যান্ডার্ড কি ছিল, যে x² + y² + 2gx, x² + y² + 2gx + 2fy + c = 0, এই স্ট্যান্ডার্ড আমি নিব।
এই স্ট্যান্ডার্ডে নিয়ে, কারণ এই স্ট্যান্ডার্ড কেন নিব, কারণ এই স্ট্যান্ডার্ড নিলে আমি সেই বৃত্তের জন্য কেন্দ্র জানতে পারি, ব্যাসার্ধ জানতে পারি, সব জানতে পারি। তো এই বৃত্তটাকে দেখো আগে আমার এরকম লিখছে, লেখার পরে সেটাকে এই স্ট্যান্ডার্ডে সাজাইছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 জি ইন্টু এক্স। এখানে জি এর ভ্যালুটা কত, এই যে হাফ ইন্টু এটা লেখছে না, এটুকু হচ্ছে আমার জি এর ভ্যালু। স্ট্যান্ডার্ডে সাজাইছে ভাই, কষ্ট করে, ইচ্ছা করে, জোর করে সাজাইছে। ওয়াই তো ভাই নাই আমার, এখানে দেখো ওয়াই নাই, কিন্তু ওয়াই তো আমার লাগবে। তাহলে দেখো 2f(y) লিখছে, যেখানে f এর মান 0, এই জন্য আমার y এর ভ্যালু নাই। এটা আমরা পড়ে আসছিলাম, কিন্তু যখন আমার f এর ভ্যালু 0 হয় তখন আমার y রিলেটেড পদটা থাকে না, আমরা পড়ে আসছিলাম কনসেপ্টে, সেটাও কিন্তু এখানে ইউজ হয়েছে। দেখছো যে কনসেপ্টগুলো পড়ছি সেগুলো ইউজ হইতাছে এইটা। তারপর হচ্ছে কি, এই অংশটুকু হচ্ছে আমার ধ্রুবপদ, এই পুরোটাই হচ্ছে আমার কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমি মাইনাস জি মাইনাস এফ বের করতে পারি। মাইনাস জি কি হবে, যে আমার যে এক্সের সহগটা আছে, এক্সের সহগ কি এখানে দেখো তো ভাই, এই জায়গাটাতে আমার এক্সের সহগ কে আছে বলো তো, এক্সের সহগ কে, এই জায়গাটাতে এক্সের সহগ কে, মাইনাস মানে হাফ অফ কে মাইনাস 6 না, এটা কি আমার এক্সের সহগ না, এক্সের সহগ কি না, কথা বলতেছে না কেন? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ এইটা এক্সের সহগ যদি এটা হয়, তাহলে আমি মাইনাস জি কিভাবে পাবো, -2 দ্বারা ভাগ করবো না ভাই, -2 দ্বারা ভাগ করো তো, -2 দ্বারা ভাগ করলে আমার কি হয়ে যাচ্ছে, মাইনাসের কারণে চিহ্নটা উল্টে গেলে আমার 6 মাইনাস কে হয়ে যাচ্ছে, তাই না? আর 2gx, ও আমি তো এটা 2 লিখি নাই, আমার তো এখানে উপরে 2g লিখতে হবে। 2g পুরোটা যদি লিখি, পুরোটা এটা তো কাটাই চলে যায় এটা। আর k মাইনাস 6 এটা হয়ে যাবে কি আমার 6 মাইনাস কে ডিভাইডেড বাই 2। ওই যে -2টা উপরে নিয়ে গেলাম, -2টা উপরে নিয়ে চিহ্নটা চেঞ্জ করে দিলাম। কথাটা বুঝতে পারছি? এইটাই দেখো, এই যে এখানে মাইনাস জি সমান 6 মাইনাস কে ডিভাইডেড বাই 2 আসছে। আর মাইনাস এফ এর মান তো 0, কারণ ওয়াই রিলেটেড তো ভাই পদই নাই। তো ওয়াই রিলেটেড পদ না থাকলে তুমি এফ এর মান 0 কে যদি -2 দ্বারা যা দ্বারা ভাগ করো না কেন, 0ই আসবে। এই জন্য আমার মাইনাস জি এর মান আসলো এটা, আর এফ মাইনাস এফ এর মান আসলো 0। এটা বুঝতে পারছি? জি ভাইয়া। হ্যাঁ, এবার হচ্ছে আমাদের কি, ওই যে ফার্স্টে আমরা নির্ণয় করছিলাম যে ভাই আমাদের হচ্ছে 2 নং বৃত্তটার যে সেন্টার, 2 নং বৃত্তটার সেন্টার আর আমার এইটার সেন্টার একই জায়গাতে আছে। 2 নং বৃত্তের সেন্টার আর এটার সেন্টার একই জায়গাতে আছে, তাহলে আমি বলতে পারি যে এটার সেন্টারের যে ভুজের মান, সেটা 2 নং বৃত্তের সেন্টারের ভুজের মানের সমান। 2 নং সেন্টারের ভুজের মান কত ছিল, -r, দ্যাট মিনস এটা হচ্ছে আমার -r। আর এটা যে 0, ওইখানে দেখো ভাই 2 নং বৃত্তের সেন্টারও 0, এখানেও দেখো 0ই আছে। তাহলে আমি বলতে পারি এই ভ্যালুটা সমান কি, -8। এই জন্য দেখো কন্ডিশনের লেখা নিছে যে শর্ত মতে -6 মাইনাস কে ডিভাইডেড বাই 2 সমান -8। কথা বুঝতে পারছি? এই লাইনটা বুঝছি, এইটুকু বুঝলি অঙ্ক শেষ, আর নাই কাজ তেমন একটা, অল্প একটু কাজ আছে। হ্যাঁ, তো এখান থেকে কে এর মান বের করবো। তারপর আমার কে এর মানটা কোথায় বসাবো, এই যে একদম যাকে আমি ধরে নিয়েছিলাম কে ধরে আমি যে সমীকরণটা পাওয়ার কথা ছিল, এখন তুমি 3 নঙে বসা 4 নঙে বসো, আমরা 4 নঙে বসে 3 নঙে বসাই দিব। 4 নঙে আমার কাজ বেশি হবে, দরকার কি আমার, এটা তো আমি স্ট্যান্ডার্ড বানাইছি, আমার স্ট্যান্ডার্ড তো দরকার নেই, আমি কে এর মান জানি। 3 নঙে যে আমি ধরছিলাম এই সবুজ বৃত্তটার সমীকরণ, সেটাতে আমি বসাই দেবো, 3 নঙে বসাই দেবো। এই যে দেখো 3 নঙে বসাই দিছে কে এর মানটা। কে এর মানটা এবার তুমি যদি 3 নঙে বসাই দাও, তাহলে তোমার এই সবুজ বৃত্তটা যার সমীকরণ তোমার বের করার উদ্দেশ্য ছিল, সেই সবুজ বৃত্তটার সমীকরণ পেয়ে যাবা। বুঝতে পারছি? এটা দেখো তো, এই সমীকরণটা পেয়ে যাবা, সবুজ বৃত্তটা। আচ্ছা ভাইয়া। একটু কঠিন হবে ভাই, মাথা খাটাতে হবে। সরলরেখা, বৃত্ত আর কণিক বলো, এই 3টা চ্যাপ্টার করতে গেলে তোমার একটু মাথা খাটাতে হবে ভালো মতো। এগুলা জেনারেলি দেখা যায় হচ্ছে ওই ত্রিকোণমিতি বা ক্যালকুলাস, ওগুলাতে তুমি সূত্র মুখস্থ করলা, প্র্যাকটিস করে গেলা, হয়ে গেল। বাট এই জায়গাতে শুধু প্র্যাকটিস দিয়ে জীবনও সরলরেখা, বৃত্ত আর কণিক পারা যায় না, শুধু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। এইখানে তোমার প্র্যাকটিসের চাইতে বেশি ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো বোঝা এবং সেগুলো লজিক্যালি অ্যাপ্লাই করতে পারা। সো ওই চ্যাপ্টার আর এই চ্যাপ্টারটা কিন্তু পুরোপুরি টোটালি ডিফারেন্ট। কারণ আমরা ক্লাস ছোটোবেলায় আমরা জ্যামিতি পড়ে আসছি, জ্যামিতির যখন উপপাদ্য পড়তাম, উপপাদ্যের ক্ষেত্রে মুখস্থ করে কখন উপপাদ্য দেওয়া যেত হুবহু, কারণ আমাদের উপপাদ্য তো চেঞ্জ করে আসতো।
তাই না? হুবহু যখনই উপপাদ্য না দিত, তুমি যদি না বুঝতা, আমরা কিন্তু কখনো উপপাদ্য দিতে পারতাম না, টাফ হয়ে যেত। এই জন্যই ম্যাক্সিমাম টাইম আমরা দেখা যেত ক্লাস 9-10-এ ট্রাই করতাম উপপাদ্য স্কিপ করার। কারণ হচ্ছে যদি বইয়ের মতো হুবহু উপপাদ্য আসতো তাইলে তো পারতাম, বাট না দিলে একটু ঘুরে ফিরে দিলে আমরা আটকে যেতাম, হইতো কিনা এরকম। সেই ভাইয়া। এক্স্যাক্টলি সিমিলারিতে এটা হচ্ছে জ্যামিতিক চ্যাপ্টার, এই তিনটাও। সো এইটার সাথে তুমি ক্যালকুলাস, ট্রিগোনোমেট্রি, ম্যাট্রিক্স এগুলোর কম্পেয়ার করলে পারবা না। এটা হচ্ছে ক্লাস 9-10-এর মতো এরকমই। আমরা বীজগণিতিক চ্যাপ্টারগুলো খুব ভালো পারতাম, কারণ ওগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যেত। বাট উপপাদ্যের চ্যাপ্টারগুলো এরকম ছিল না। তুমি যতই প্র্যাকটিস করতা, প্রশ্ন একটু ঘুরে দিলেই মাথা ঘুরে যেত, তোমার চিন্তা করতে পারতে হইতো, লজিক্যাল থিঙ্কিংটা অনেক প্রয়োজন হইতো। তো এই চ্যাপ্টারগুলো এরকম। বাট স্কিপ করারও খুব একটা সুযোগ নেই এই জন্য, কারণ তুমি ধরেই নিতে পারো এই তিনটা চ্যাপ্টার থেকেই 99% পসিবিলিটি তিনটা কোয়েশ্চেন আসবে তোমার বোর্ডে। তিনটা চ্যাপ্টার থেকেই তিনটা কোয়েশ্চেন পাবা। তো এই জন্য একটু কষ্ট হলেই চ্যাপ্টারগুলো করাটা দরকার। আদারওয়াইজ তোমার এই তিনটা চ্যাপ্টার যদি স্কিপ করে দাও, তাহলে তোমার জন্য টাফ হয়ে যাবে না। আশা করি একটু কষ্ট করে আমি যেগুলো বুঝাইছি কনসেপ্টগুলো একটু বুঝে একটু করার চেষ্টা করে একটু প্র্যাকটিস করো, আস্তে আস্তে হয়ে যাবে। ওকে ভাইয়া। ওকে। আচ্ছা, এটার গ নাম্বারটা কোথায়? গ নাম্বারটা, আচ্ছা গ নাম্বারটা দেখো কি বলছে, যদি একটু মুছে দিই। গ নাম্বার প্রশ্নটা পড়ো একটু, গ নাম্বার কোয়েশ্চেনটা পড়ো। বৃত্তগুলোতে সাধারণ যাকে ব্যস্ত বৃত্তের সমীকরণ নির্ণয় করে। হ্যাঁ, দুইটা বৃত্তের সাধারণ জ্যাকে ব্যাস ধরে, সাধারণ জ্যা এটাকে ব্যাস ধরবা, তারপর তুমি অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এটা কি বুঝতে পারছো কিছু? এটা আমাদের কাঙ্ক্ষিত। ভাইয়া, হ্যাঁ ওই যে দুটো বৃত্ত আঁকবো, পরস্পরকে ছেদ করবো, এটা মাঝখানে একটা সাধারণ ছক লেখা যাবে। হ্যাঁ ওই জায়গাতে আমি হচ্ছে একটা ব্যাস ধরে আরেকটা বৃত্ত আঁকবো হ্যাঁ হ্যাঁ, মাঝখানে। এটা কিন্তু অলরেডি আমরা কনসেপ্টে পড়ে আসছি। আমি যদি হালকা করে চিত্রটা দেখাই, এইটা, হ্যাঁ ভাই। এইটা, এই লালটা হচ্ছে সাধারণ জ্যা, এইটাকে ব্যাস ধরে তুমি এই যে লাল বৃত্তটা পাইছি না আমরা, এইটাই অ্যাকচুয়ালি আমার এটা কিন্তু আমরা আলাদাভাবেই পড়ছিলাম। তো এইটাই, তো এই জিনিসটাকে আমরা কিভাবে বের করছিলাম, এটা একটু আগে যেটা করলাম এটার মতোই। ওই যে নীল দুইটা, এখানেও কে ধরে নিতে হবে, ওই যে S1 প্লাস কে ইন্টু S2। আসলে দুইটার কনসেপ্ট কাছাকাছি। ভাইয়া আপনারা ওই যে স্মল মাইনাস এস টু বের করবো, তখন হচ্ছে এর সমীকরণ বের হবে। দুইভাবে করতে পারো, একটা তো এইটা করতে পারো, এইভাবেও তো হচ্ছে, কিন্তু এখানে কে এর মান জানা লাগবে। আরেকটা, আরেকটা করতে পারো কি, ভাইয়া এটা তো করবো, ওটার জন্য ওই যে আমার ওই জ্যার মানটা সমীকরণটা লাগবে না, ওইটা ওভাবে করলে না সহজ হয়। হ্যাঁ আরেকটা করতে পারো কি, যে তুমি এইটার এই ছেদবিন্দু দুইটা বের করবা। যদি ছেদবিন্দু দুইটা জানো ভাই, তাহলে কি আমরা জানি এটা একটা ব্যাস, তো ব্যাস, ব্যাস জানলে ব্যাসার্ধ জানতে পারি, সরি সমীকরণ জানতে পারি। আমি একদম দেখা দিলাম না একটা একদম ইজি ওয়েতে। হ্যাঁ ভাইয়া। ওইটা তো ওইটাই আমরা করে দিব। তো আমরা ট্রাই করবো যে ছেদবিন্দু দুইটা জানতে পারি কিনা। তো ওইটা ট্রাই করো যে ছেদবিন্দু দুইটা জানার, যে আমরা ছেদবিন্দু দুইটা এখানে দিচ্ছি 1 ও 2 নং বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ। তো এই সাধারণ জ্যায়ের সমীকরণ আমরা 1 ও 2 নং বৃত্তে সাধারণ জ্যায়ের সমীকরণ আমরা শিখে আসছিলাম না, সেটাই অ্যাপ্লাই করে দিছি। হ্যাঁ ভাই, এটা পারবো। ওই যে বিয়োগ বিয়োগ করে দিছি, হ্যাঁ বিয়োগ করে দিলে দেন আমাদের করে করে ফেলতে পারবো এটাই। এরপরে এটা একটু খোলা আসছে কোশ্চেনটা, পরের কোশ্চেনে দেখি আমরা দেখে। এইটা দেখো কুমিল্লা বোর্ডে। আচ্ছা আগে কয়টা এমসিকিউ দেখাই, আগে এমসিকিউ দেখাই কয়েকটা, এরপর আবার সিকিউ প্রয়োজন হলে দেখাবো না। তারপর তোমরা সিকিউ দেখো, এরপর প্রবলেম হলে আমি দেখা দিব গিয়ে বাসায় যখন যাব, মানে গেলে তখন হচ্ছে কোশ্চেন মানে প্রবলেম যেগুলো হবে সেগুলো দাগা রেখো, সেগুলো দেখা দিব। আচ্ছা এরপর হচ্ছে আমাদের দেখো বৃত্তের এমসিকিউতে কি বলছে, এটা এক্স 2x² প্লাস 2y² 4x এত এত বৃত্তের এত এত বৃত্তের কেন্দ্র কোনটা। এটা খুব ইজিলি পারবা ভাই। কি করবা, প্রথম কথা হচ্ছে এখানে যেটা ভুল করবা আগে, আচ্ছা এটা দেখি তো বৃত্তের কেন্দ্রটা কি কি বের করতে পারো, করো তো। করো তো দেখি পারো কিনা, বলতে পারো কিনা। এখানে একটা মিস্টেক করবা এই গেস, দেখি ওটা করো কিনা মিস্টেকটা। ভাই এটা -1,5 হবে। এই যে যেই মিস্টেকটা বললাম ওই মিস্টেকটা করেও ফেলছো।
ঠিক আছে, এটা কি মিস্টেক করলো আমি বলছিলাম ভাই তোমার মেইন স্ট্যান্ডার্ড নিতে হবে, এটা মেইন স্ট্যান্ডার্ড এখনো নাই, তুমি ডিরেক্টলি ভাগ দিয়া। হ্যাঁ বাট অ্যান্সার তো হয়েছে, আমি তো মেইন স্ট্যান্ডার্ড করেই ম্যাথটা করছি। তুমি কি বলছিলা, তুমি যেটা বললা সেটা কি? আমি বলছি -1,2। ও ক হ্যাঁ হ্যাঁ ঠিক নাম্বারটা আছে ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ হয়েছে। তাহলে মেইন মানে স্ট্যান্ডার্ড নিয়ে ভাই করে ঠিক আপনার আছে। মানে, হ্যাঁ মানে ওই যে কি বলবো, বলো বলো। মানে পারতে না পারতে মানে মুখস্থ হয়ে গেছে ভাই, আমি তো পারবো না ভাই। আচ্ছা আচ্ছা, ওই যে না না হাফ বলে ফেলছিলে না প্রথমে, আমি খেয়াল করি নাই যে হাফ আসলে এটা মানে ওয়ান আসছে না, হ্যাঁ এটা ঠিক আছে ওয়ান আসবে, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আগে বানাতে হবে দুই দ্বারা ভাগ দিয়ে। হ্যাঁ 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 এটা বানায় দেন হচ্ছে আমাদের মাইনাস জি মাইনাস এফ পাবে, ওকে ঠিক আছে good। এরপরে আমাদের এটাতে কি বলছে আমাদের বৃত্তের কেন্দ্র কত। এখন দেখো এই বৃত্তটার কেন্দ্রটা তোমার আগে কি, ওই যে 7 কমন নিছে না, 7 দ্বারা আগে ভাগ দিয়ে মেইন স্ট্যান্ডার্ড বানাও। মেইন স্ট্যান্ডার্ড বানালে আমার কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 7 দ্বারা ভাগ দিলে 14টা কত হয়ে যাবে, প্লাস 2x। তারপর হচ্ছে 7 দ্বারা ভাগ দিলে 3 7 21 প্লাস 3y। আর ওইটা যাই হোক আমার হচ্ছে কেন্দ্রের জন্য ওইটা লাগবে না, আমার এইটুকুই এনাফ। এটাকে আমরা কি করবো, এক্সের সহকে -2 দ্বারা ভাগ, 2 ভাগ -2, আর ওইখানে 3 ভাগ -2। এটা আমার কত আসলো -1, আর এটা আসলো কত -3/2। দ্যাটস ইট, এটাই। তাহলে -1 -3/2 কোথায় আছে, ক নম্বরে, ক নম্বর অ্যান্সার দেখো এই যে, হ্যাঁ ক নম্বর, রাইট। ওকে, পারবো আশা করি। এরপরে দেখো এখানে একটা, এই জায়গায় আবার দেখো কি দিছে, আর স্কোয়ার সমান 2r sin থিটা, এরকম দিছে বৃত্তটা। এখন কথা হচ্ছে ভাই এটা আবার কি দিল, ভাই এটা দিছে পোলার স্থানাঙ্ক, আমরা পোলার স্থানাঙ্ক পড়ছিলাম না, সো এটা পোলার স্থানাঙ্ক দিছে। সো পোলার স্থানাঙ্ক দিলে আমাদের এটাকে কি করতে হবে ভাই, আগে আমাকে জিনিসটাকে আগে কার্তেশীয় বানিয়ে নিব। তো আমরা জানি আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আর আমরা জানি এক্স ইকুয়াল কি আর সাইন থিটা, ওয়াই ইকুয়াল আর কস থিটা। আর কনসিডার তো এই ভ্যালুগুলো জাস্ট বসাই দিব, আর স্কোয়ারের জায়গায় এটা বসাবো, আর সাইন থিটার জায়গায় এই যে আর সাইন থিটা, এক্স ইকুয়াল আর সাইন থিটা, ঠিক আছে। আর ওয়াই ইকুয়াল আর কস থিটা, না এক্স ইকুয়াল আর কস থিটা না, আমি মনে হয় ভুল লিখলাম নাকি, এক্স ইকুয়াল তো মনে হয় আর কস থিটা ছিল, হ্যাঁ হ্যাঁ এক্স ইকুয়াল তো আর কস থিটা, ওয়াই ইকুয়াল আর সাইন থিটা, উল্টা লিখে ফেলছি। এটা হচ্ছে ওয়াই এর মান, এটা হচ্ছে এক্স এর মান, ঠিক আছে। ওয়াই ইকুয়াল আর সাইন, এক্স ইকুয়াল আর কস থিটা, ওয়াই ইকুয়াল আর সাইন থিটা, হ্যাঁ এটা। তো ওয়াই এর মানে যে তোমার হচ্ছে আর সাইন থিটার জায়গায় আমি ওয়াই বসাই দিব, ঠিক আছে। এটা এই যে 0 × x লিখছে, এটা লেখার প্রয়োজন ছিল না, এটা আজেরা লিখছে, এটা প্রয়োজন নেই কোনো লেখার। এটা দেন হচ্ছে এটা আমাদের সমীকরণ স্ট্যান্ডার্ড তৈরি হয়ে গেল। স্ট্যান্ডার্ড সমীকরণ তৈরি হলে তারপর কেন্দ্রতে নির্ণয় করতে পারবো। এটা কেন লিখছে আজেরা, এই যে এক্স এর সহগ যে 0, মানে এক্সটা যে নাই, আমরা জানি এক্স রিলেটেড না থাকলে সেটা 0, ওকে। এটা এর পরবর্তীতে আমাদের, আচ্ছা একটু নিচে যাই, এগুলো তো আমাদের ইজি অনেক। 13 নম্বরটা, 13 নম্বরটা একটু দেখি, 13 নম্বর কি বলছে দেখো তো কত কি? ভাইয়া 12 নম্বরটাও দেখলাম, কত- এক্স ইকুয়াল ওয়াই স্কয়ার ইকুয়াল ওয়ান ভিতরে আদত ক্ষেত্রে আচ্ছা আচ্ছা, এটা তো একদম ইজি, এটা তো তুমি ব্যাসার্ধ জানলে, তুমি একটা বৃত্তের ক্ষেত্রফল কিভাবে জানতে পারো ভাই, তার ব্যাসার্ধ জানলে, পাই আর স্কয়ার। এটার ব্যাসার্ধ কি হবে ভাই, এক্স স্কয়ার প্লাস, বুঝছি। হ্যাঁ এটা 1, তো 1 কে স্কয়ার করে দিবা, পাই ইন্টু 1 স্কয়ার সমান পাই থাকে, শেষ, পাই, গ নাম্বার এটা। ওকে গেল একটা। তারপর হচ্ছে এটা, এত বৃত্ত সমীকরণ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত। হ্যাঁ এটা কি করবা ভাই, এটার ক্ষেত্রফলের জন্য তোমার একটু কাজ আছে। এটা আমার সাথে ব্যাপার বলছি রুট ওভার জি স্কয়ার প্লাস এক্স স্কয়ার মাইনাস সি দিয়ে। গুড, হ্যাঁ হ্যাঁ এই তো বুঝে গেছো। তাহলে জিএফসি বের করে দেন এটা দিয়ে ব্যাসার্ধ বের করবো, ব্যাসার্ধ বের করলে তারপর পাই আর স্কয়ার সূত্র দিলে ডান। পারবো পারবো। হ্যাঁ ভাইয়া পারবো। 14 নম্বরটা বলো, 14 নম্বরটা একটু ডিফারেন্ট আই গেস। এত এত সরলরেখা একই বৃত্তের স্পর্শক হলে বৃত্তের ব্যাসার্ধ কত। জানি না ভাইয়া। বলে দেন। আচ্ছা এটা কি বলছে, এত এবং এত সরল রেখা দ্বয় একই বৃত্তের স্পর্শক হলে, মানে একটা বৃত্তের দুইটা স্পর্শক দিয়েছে, সহজ কথা, একটা বৃত্ত এটার মনে করো দুইটা স্পর্শক, একটা মনে করো এখানে একটা স্পর্শক আছে, আর একটা মনে করো এই জায়গায় একটা স্পর্শক আছে, এরকম স্পর্শ করে চলে গেছে। একই বৃত্তের স্পর্শক হলে বৃত্তটার ব্যাসার্ধ নির্ণয় করতে বলতেছে। এখন ওইটার ব্যাস আমরা এটা একটা মনে রাখবো, এটা হচ্ছে সূত্র আমাদের একটা শর্টকাট, এটা লিখে রাখবা যে 1 নং আর 2 নং মানে দুইটা সরলরেখা দিছে, 1 নং ও 2 নং রেখা দ্বয় পরস্পর মধ্যবর্তী লম্ব দূরত্ব হবে। আচ্ছা আচ্ছা, এটা এই এই জিনিসটা আগে একটু যদি সমীকরণটা দেখো, সমীকরণটার দিকে যদি একটু তাকাও, 3x - 4y, আর এটা এরকম আছে, এই দুইটা রেখা পরস্পর দেখো সমান্তরাল। এখন কথা বলতে পারো ভাই আমরা সমান্তরাল কিভাবে বুঝলাম, আমি বলছিলাম যে সমান্তরাল রেখাতে
এক্স আর ওয়াই রিলেটেড যে অংশটা থাকে সেটা হুবহু সেম থাকে, ঠিক আছে, এক্স আর ওয়াই রিলেটেড। কিন্তু কথা হচ্ছে এখানে তো সেম নাই, সেম আছে? হ্যাঁ ভাইয়া সেমই আছে। হ্যাঁ সেম নাই, সেম বানাতে হবে, সেম বানাইলে সেম আছে আর কি, যেটাকে মানে আসতে হ্যাঁ হ্যাঁ, তো 3x মাইনাস 4y তারপরে মাইনাস 7 বাই, আমি 2 দ্বারা ভাগ করছি তাই না, তাহলে -7/2। তো আমার ওইটা ধ্রুবপদ মিলবে না, বাট দেখো এক্স এর অংশটুকু মিলে গেছে, যেহেতু এইটুকু অংশ মিলে গেছে আমার দুইটারই, তার মানে এই দুইটা পরস্পর সমান্তরাল। এখন দুইটা যেহেতু সমান্তরাল এবং দুইটা স্পর্শক মানে কি, এই যে বিষয়টা এরকম আছে, বৃত্তটার স্পর্শকটা এরকম আছে, একটা এইভাবে গেছে স্পর্শ করে, আরেকটা এই জায়গা দিয়ে গেছে। তাহলে স্পর্শ বিন্দু দুইটা এই দুইটা, এদেরকে যদি আমি কানেক্ট করে দিই তাহলে এটা কি পাবো ভাই, ব্যাস পাবো না? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে ব্যাস যদি পেয়ে যাই, তার মানে এই সরলরেখা দুইটার মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে এই বৃত্তের ব্যাস। আর ব্যাস জানলে তো ব্যাসার্ধ জানতেই পারবো। সো ব্যাস, অনুবাদ লিখেন তো। হ্যাঁ, তো এটা এই দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয়, তাহলে আমরা ডি কিভাবে নির্ণয় করি? আমরা পড়ছিলাম যে ডি কিভাবে নির্ণয় করব। ওই দুইটা সরলরেখার, মনে আছে এটা সরলরেখাতে আমরা পড়ে আসছিলাম, সূত্রটা যদি আমি একটু লিখে দিই এখানে। সূত্রটা ছিল এরকম, ডি সমান মডুলাস অফ c1 মাইনাস c2 ডিভাইডেড বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। মনে আছে? মানে ধ্রুবপদের পার্থক্যর স্কয়ার করবা, পার্থক্য বিয়োগ করবা এটা। তো এটা আমাদের কি করতে হবে, এই জন্য একই রকম বানা নিতে হবে। এখন তুমি একই রকম আমরা বানাইলে একটা বানাইতে পারি এইরকম, আরেকটা বানাইতে পারি এইরকম। দেখো তারা কি করছে, তারা বানাইছে হচ্ছে এই যে এইটাকে এইরকম বানাইছে, আমরা যেমন এইটাকে এরকম বানাইছিলাম, তারা ওইটাকে এরকম বানাইছে। কেন কি, কারণ এখানে দেখো ভগ্নাংশ চলে আসে, তারা চাইতেছিল ভগ্নাংশ যাতে না আসে, তাহলে ক্যালকুলেশন সহজ হবে। এই জন্য তারা এইটাকে 2 দ্বারা গুণ করছে, যে 6x মাইনাস 4y প্লাস 8 ইকুয়াল 0। তাহলে ধ্রুবপদ কত, এটা হচ্ছে একটা c1 একটা c2 ধরো। আগে যে বৃত্তটা ছিল, আগের বৃত্ত এটা c1 c2 যদি ধরো, একটা c1, এটা হচ্ছে c1 ধরলাম 8, আর এটা c2 কত এটা লাগবে না। পারবা? এই তো, তারপর হচ্ছে ব্যাস বের করবা, ব্যাসকে 2 দ্বারা ভাগ দিলে ব্যাসার্ধ হয়ে যাবে, দ্যাটস ইট। ওকে, এটা একটু ব্যতিক্রমী ছিল, আই গেস বুঝলে তো ভালো। ভাইয়া ঝুঁকি ভেবে চলে গেছে। হ্যাঁ আই গেস, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এর পরবর্তীতে আমরা দেখছি পোলার স্থানাঙ্ক আর স্কোয়ার, এটা এটা দেখো লাস্টের দিকে একটা দেখো, এটা 42 নম্বরটা দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x এত এত, এইটা কি কি বলছে এখানে, একটা বহুপদী দিছে। প্রথমত বলছে এটা ব্যাসার্ধ 2, তো ব্যাসার্ধ তো বের করতে পারবে, এটা খুবই সহজ, জিএফসি এর মান বের করবো, দেন বের করবো। ওকে, তারপর হচ্ছে কি আমার একটি স্পর্শক y ইকুয়াল 1, একটি স্পর্শক y ইকুয়াল 1। এখন কথা হচ্ছে y ইকুয়াল 1 এটা স্পর্শক কিনা আমরা কিভাবে জানবো ভাই? সেটাই ভাইয়া। হ্যাঁ, y আমরা স্পর্শকের পড়ে আসছিলাম না, স্পর্শকটা কিভাবে পড়ছিলাম, স্পর্শক আচ্ছা, একটি স্পর্শক y ইকুয়াল 1, আর বলছে বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে, এটা একটা কথা বলতেছে। আচ্ছা, বৃত্তটা y অক্ষকে স্পর্শ করতে করতে গেলে আমার কি করতে হইতো মনে আছে? y অক্ষকে স্পর্শ করলে 3 নাম্বারটা যদি করি, f স্কয়ার সমান c না? পুরো ব্যাসার্ধ ওই ইয়ার কোটি না, f স্কয়ার সমান c, এই কন্ডিশন ছিল না? হ্যাঁ এটাও ছিল। এইটাই ছিল মেন। তো f স্কয়ার সমান c, তো f এর মান বের করো। এখানে f এর মান কত, এটাকে 2 দ্বারা ভাগ করলে f এর মান হচ্ছে -3, -3 কে স্কয়ার করলে কত, 9। কিন্তু আমার c এর মান তো আছে ভাই 6, ইজ নট ইকুয়াল 6। তার মানে কি আমার 3 নাম্বারটা কন্ডিশন ভুল, প্রথম কথা 3 নাম্বার কন্ডিশন ভুল পাইছি, শিওর। এই ভাইয়া হ্যাঁ, এখন দেখো এখানে প্রথমত এখানে আমি অ্যান্সার দিতে পারি। সাপোজ তুমি 2 নাম্বারটা জানো না, তাইলে তুমি অ্যান্সার এখানে বলে দিতে পারবা 3 নাম্বারটা শিওর ভুল, তার মানে 3 নাম্বার অপশনটা বাদ দিলে বাকি থাকে শুধু 1 2 ক নাম্বার অ্যান্সারই। তো এইভাবে তোমার কিন্তু এমসিকিউ অ্যান্সার করতে পারবে। অনেক সময় এমসিকিউতে তোমার 3টা অ্যান্সারই জানা লাগে না, অনেক প্রায়ই দেখা যায় আমাদের 2টা অ্যান্সার জানার মাধ্যমে আমরা অ্যান্সার বলে দিতে পারি, যখন আমরা বুঝতে পারি যে কোন অ্যান্সারটা ভুল, শুধু এইটা জানতে পারলে। এইরকম স্ট্যান্ডার্ডে, যখন এইরকম স্ট্যান্ডার্ডই তো আমাদের সবচেয়ে বেশি এমসিকিউ থাকে। যদি না তোমার এরকম স্ট্যান্ডার্ড দেয় যে ক নাম্বারে দিল 1, খ নাম্বারে দিল মনে করো 2, গ নাম্বারে দিল 1 3, এরকম যদি এরকম না দেয়,
তাহলে তোমার জাস্ট একটা ভুল বের করতে পারলেই সঠিক অ্যান্সার তুমি বলে দিতে পারবা, সঠিকটা জানা লাগে না। ওকে, তো এটা এই জন্য করতে পারি, তো এটা আমার ক নাম্বার অ্যান্সার জেনে গেলাম, এটা হয়ে গেল। এছাড়াও যদি আমরা জানতে চাই যে ভাই একটি স্পর্শক y ইকুয়াল 1, এটা কিভাবে আমরা জানবো? তো y ইকুয়াল 1 স্পর্শক হওয়ার জন্য এটা y ইকুয়াল 1 একটা স্পর্শক, স্পর্শকের কন্ডিশন কি ছিল জানো? এটা তো আমরা পড়ছিলাম বয়সকে স্পর্শ করে। হ্যাঁ আচ্ছা, এই আরেকটা ওয়েতে জানতে পারি, যেটা হচ্ছে y ইকুয়াল 1 রেখার দূরত্ব নির্ণয় করা। ভাই স্পর্শক হলে আমরা একটা কথা জানি যে যে কোনো একটা রেখা যদি স্পর্শক হয়, যদি মনে করো y ইকুয়াল 1 রেখাটা কোথায় হবে, এই জায়গায় কোনো একটা রেখা, এই যে নীল রেখাটা, এটা একটা রেখা, তো এটা যদি স্পর্শক হয় তাহলে আমার কেন্দ্র থেকে এই স্পর্শকের দূরত্বটা হবে তার ব্যাসার্ধের সমান। তো অলরেডি তো আমি ব্যাসার্ধ বের করেই ফেলছি 2, তাহলে 2, তাহলে আমি জাস্ট দেখবো কেন্দ্র আমি জানি, ব্যাসার্ধ বের করতে গেলে আমি অলরেডি কেন্দ্র বের করে ফেলছি। সো কেন্দ্র থেকে আমি কি করব, এই y ইকুয়াল 1 রেখার দূরত্ব বের করবো, সহজ হিসাব। y ইকুয়াল 1 রেখার দূরত্ব কি বের, বা y মাইনাস 1 ইকুয়াল 0। তা আমরা একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব কিভাবে বের করি মনে আছে? সরলরেখাতে পড়ে আসছিলাম, ওই বিন্দুটাতে সিদ্ধ করে দেই, যেমন কি y মাইনাস 1 না, তা আমরা লিখবো কি y1 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। সহজ কথায় সেন্টার থেকে এই রেখার দূরত্ব নির্ণয় করবো, y ইকুয়াল 1 রেখার দূরত্ব, যেটা আমরা সরলরেখা পড়ে আসছি। সেই দূরত্বটা বের করার পর যদি দেখো সেটা 2 আসছে, মানে ব্যাসার্ধের সমান আসছে, দ্যাট মিনস কথা সত্য। আর যদি ব্যাসার্ধের সমান না আসে দ্যাট মিনস কথা মিথ্যা। কথা বুঝতে পারলাম? করে দিব অঙ্কটা, করে দে। জি ভাই, পড়া দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। এটার আবার কি কি বললাম? সেন্টার লাগবে, আর হচ্ছে ব্যাসার্ধ তো 2 তুমি বের করে ফেলছো বললা, তাই সেন্টার আমার কি -2 ডিভাইডেড বাই -2, -2 ডিভাইডেড বাই -2, আর হচ্ছে -6 ডিভাইডেড বাই -2। তাহলে আমার সেন্টার আসলো 1 আর 3। আচ্ছা, এবার 1 3 থেকে তুমি ওই যে y ইকুয়াল 1, বা আমি কি বলতে পারি y মাইনাস 1 ইকুয়াল 0, এটার দূরত্ব নির্ণয় করবো, বিন্দু থেকে রেখার দূরত্ব। তো বিন্দু থেকে রেখার দূরত্বের সূত্রটা কি ছিল? d সমান y এর জায়গায় y এর মান কত 3, তাহলে 3 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ কি x আর y এর সহগের স্কয়ার। x এর সহগ কত? x তো নাই ভাই, এখানে x যেহেতু নাই তাহলে 0 স্কয়ার প্লাস y এর সহগ কত 1 স্কয়ার মডুলাস। এটা কত আসতেছে ভাই? 3 মাইনাস 1 2, তাহলে 2 ডিভাইডেড বাই নিচে রুট ওভার অফ 1 মানে একই থাকে, তার মানে 2। দেখো ব্যাসার্ধের সমান আসলো, এটাই তো আমার ব্যাসার্ধ। আর পাইছি? হ্যাঁ, কন্ডিশন মিলে গেছে, দ্যাট মিনস এটা আমাদের এই রেখাটাকে স্পর্শ করবে, সত্য। কিন্তু এটা বড়, এটার কাজটা কিন্তু অনেক বড়। দেখো তারা কিন্তু অ্যান্সার এটা দেখাই নাই, দেখছো? বড় দেখে না কিসের জন্য দেখাইলো না ওরাই জানে। জাস্ট লাস্টে বইলা দিছে যে 1 2 সঠিক 3 সঠিক নাই, কিন্তু করছে শুধুমাত্র এই অংশটুকুই, 1 নাম্বারটাই শুধু করে দেখাইছে। আচ্ছা ঠিক আছে। এবং ভাই জাস্ট একার 3 করছে, দেখছে 3 তো ভুল, তাহলে 2 হ্যাঁ হ্যাঁ, ওইভাবেই অ্যান্সার বলে দিতে পারো, বাট এটাও দেখাই দিলাম যাতে মনে করো সাপোজ এটা সিকিউ তো কাজে লাগতে পারে এটা। ঠিক আছে ঠিক আছে। এরপরে এত স্পর্শ করলে বহুপদে আরেকটাই করি, দেন শেষ করে দিই। এটা দেখো 43 নাম্বারটা একটু বড় লাগছে, বড়টাই দেখো। এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ এমনি জেনে যেতে পারবে, এর মান 18 অথবা -2। আচ্ছা, এটা বলেই দিছে ভাই কোনো একটা বৃত্ত কোনো একটা রেখাকে স্পর্শ করে, তাহলে কোনো একটা বৃত্ত কোনো একটা রেখাকে স্পর্শ করার একটা কন্ডিশন আছে না? সেই কন্ডিশনটা যদি আমি অ্যাপ্লাই করে দিই তাহলেই তো আমার হচ্ছে কি এর মান চলে আসবে, আর বৃত্তের কেন্দ্র তো এইখান থেকে পেতে পারি। আচ্ছা, কন্ডিশনটা আমাদের কি ছিল? প্রথমে আগে দেখি কেন্দ্র আর ব্যাসার্ধ তো নির্ণয় করতে পারবো, মানে 2 আর 3 তো পারবো, ও সরি 2 1 আর 2 পারবো, 1 আর 2 তো পারবো। হ্যাঁ, এবার হচ্ছে আমাদের কি
যে বৃত্তটা এর মান এটা হবে। এখন এটার জন্য আগে আমার কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে যে এই বৃত্তটা এই স্পর্শকে স্পর্শ করার শর্তটা কি ছিল আমাদের। একটা বৃত্ত এই একটু আগেই ভাই পড়াইলাম, এই কন্ডিশনটা একটু আগেই পড়াইছি অলরেডি। কি পড়াইলাম কন্ডিশনটা ভাই? মাত্র পড়াইলাম, এই যে অঙ্কটা করলাম মাত্র। ক্ষেত্র করে দিব লম্ব দূরত্বের হ্যাঁ ফর্মুলা বসাই। এক্স্যাক্টলি, তোমার হচ্ছে এই রেখাটা থেকে মানে বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তার ব্যাসার্ধের সমান। এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে দিব, দেখো এই যে কন্ডিশনটা অ্যাপ্লাই করছে। এটা হচ্ছে সেন্টারের দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্বটা এই আর ইকুয়াল টু না, এটাই দেখো আর ইকুয়াল টু বিন্দু থেকে মানে সেন্টার থেকে ওই রেখার দূরত্ব, বিন্দু থেকে রেখার দূরত্ব। বা এটা সরলরেখার কাজ, বারবার বলছি সরলরেখা ভালো মতো না পারলে তুমি বৃত্ত পারবা না, এর পরবর্তীতে কনিক করতে যাবা সেটাও পারবা না, সহজ হিসাব। ঠিক আছে, এটা তো পারবো এখন। জি ভাইয়া পারবো। এই তো। আচ্ছা ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই থাকুক। আশা করি চ্যাপ্টারটা মোটামুটি ক্লিয়ার হয়েছে নাকি? এবার সিকিউতে জানাবার। সিকিউ করবারও হ্যাঁ ভাইয়া। নিজে নিজে একটু ট্রাই করো আগে, আচ্ছা ভাইয়া। নিজে একটু ট্রাই করো। তো দেখাইলাম একটা দুইটা। আগে ভাই কনসেপ্ট ভালো মতো করে নিও, আগে সিকিউতে যাও না, মাথায় ঢুকবে না। কারণ তোমার কনসেপ্টের সাথে কানেক্ট করতে পারতে হবে। দেখলাম আমি এমসিকিউ করছি, সিকিউ করছি, কানেক্ট কিভাবে করছি সেই কানেকশনটা করতে হবে, এবং সেগুলো মাথায় আগে চিন্তা করবা, পুরো প্রসেস চিন্তা করবা। আচ্ছা আমাকে এটা দিলে আমি এটা জানতে পারবো, এটা দিলে এটা জানতে পারবো। দেন তুমি অ্যান্সার শিট দেখলে অ্যান্সারে যে অ্যান্সারটা তারা করছে সেই প্রসিজিওরটা করলে বুঝতে পারবা আচ্ছা তারা এইটা ইউজ করে কাজটা করছে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে ঠিক আছে, আজকের জন্য এতটুকুই।